আচ্ছা, তো 26-এ এখানে প্রথমে বলছে কি যে পিতা পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 50 বছর। তাহলে পুত্রের 7 বছর পূর্তিতে পিতার বয়স কত হবে? আচ্ছা, তো এখানে আমরা দেখি কি বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখানে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে পিতা আর পুত্র। হ্যাঁ, তাহলে পিতার পুত্রের বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে পিতার হবে হচ্ছে 3x, তাই না? 3 গুণ। এখন ওনারা বলছে যে 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে পিতার ছিল হচ্ছে আহ, 5 বছর বাদ যাবে, আর পুত্রেরও হচ্ছে 5 বছর বাদ যাবে। তখন এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 50 বছর। ওকে, তাহলে প্রশ্ন মতে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা 4x, আর 5 + 10 এপাশে গেলে 60। তার মানে এক্স এর মানটা হচ্ছে কত? 15। এর মানে হচ্ছে পুত্রের বয়স এখন হচ্ছে কয় বছর? পুত্রের বয়স এখন 15 বছর। আর পিতার বয়স হচ্ছে কয় বছর? পিতার বয়স 3 × 15 = 45 বছর। আচ্ছা, তো এখন আমাদের অঙ্কে যেটা আমরা জানতে চেয়েছে, বলছে যে পুত্রের 7 বছর পূর্তিতে, হ্যাঁ মানে পুত্রের যখন 7 বছর ছিল তখন পিতার বয়স কত ছিল। তাহলে পুত্রের এখন হচ্ছে 15, তাহলে 7 বছর যখন ছিল মানে আজ থেকে 8 বছর আগের ঘটনা। তাহলে 8 বছর আগে পিতার বয়স হবে কত? তাহলে 45 থেকে 8 বাদ দিলে 37 বছর। হ্যাঁ, মানে ছেলের যখন 7 বছর ছিল তাহলে ছেলের তো এখন 15 বছর। তাহলে ছেলের 7 বছর ছিল কিন্তু আজ থেকে 8 বছর আগে। তাহলে বাবারও 8 বছর আগে যাইতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 37 বছর হবে। ঠিক আছে, সবাই বুঝছেন বিষয়টা কি? আচ্ছা, এরপরটাতে যাই। বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের অপেক্ষা 4 বছর বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে 104 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে এখানে পিতা আর এটা হচ্ছে পুত্র। ঠিক আছে, তাহলে বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 4 বছর বেশি। হুম, তার মানে পুত্রের যদি আমাদের x বছর হয় তাহলে পিতার হচ্ছে x+4। ওকে, এখন 5 বছর পর, তাহলে 5 বছর পরে পিতার হবে হচ্ছে x+9, আর পুত্রের হবে x+5। এই দুইটা যোগ করলে হবে কত? 104 বছর। তাহলে এখানে 2x, 5 9 14, তাহলে 104 থেকে 14 বাদ দিলে থাকে 90। তাহলে হচ্ছে 90/2 মানে 45। তাহলে পিতার বয়স হচ্ছে কয় বছর? 45 বছর। ঠিক আছে, তাহলে এখানে পিতার বয়সটা হবে কত? 45 বছর। হ্যাঁ, আর সরি, ভুল হলো, পুত্রের বয়সে 45 বছর। বলছে পিতার বয়স কত? তাহলে 45 + 4 মানে 49 বছর। না, ভুল করতেছি কি আমি? 14, 5 বছর পর পিতা পুত্রের বংশের সমষ্টি হবে। হ্যাঁ, তো যাই হোক, এটা অ্যাবসার্ড একটা অঙ্ক। হ্যাঁ, যে পিতার বয়স 49 হলে পুত্রের 45 হয়, এগুলো অঙ্কের মাধ্যমেই সম্ভব। হম, দেখ এখানে বলছে কি পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 30। 6 বছর পর তাদের অনুপাত হবে 5:1।
তাহলে পুত্রের বর্তমান বয়স কত? হুম। আচ্ছা, তাহলে পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 30। তাহলে এখন কত হবে তাদের বয়স? পিতা এবং হচ্ছে পুত্র যদি আমরা যোগ করি তাহলে হবে 30 মানে 60। গড় যেহেতু 30, তাহলে টোটাল হচ্ছে 60 বছর। হ্যাঁ, তাহলে 6 বছর পর, 6 বছর পর পিতা পুত্র মিলে কত হবে? মানে বাবারও 6 বছর বাড়বে, ছেলেরও 6 বছর বাড়বে, তাহলে 6 6 12 বছর বাড়লে 72 বছর, তাই না? এই সময় এসে আপনার হচ্ছে তাদের অনুপাত হবে 5:1। তাহলে বলছে পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়সটা হচ্ছে আপনার এই 72 বছরের 5:1, এই যে এটা, তার মানে 6/1 তার মানে 12 বছর। হুম, তাহলে পুত্রের বয়সটা হচ্ছে 12 বছর। ক্লিয়ার? সবাই বুঝছেন তো? এগুলো খুব একটা কঠিন অঙ্ক না, সহজ জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাপস কিছু বলতেন? স্যার 72 কেমন হলো স্যার? হ্যাঁ, 36, যে গড়, যে 36, গড় হচ্ছে আপনার মানে আহ, মানে এখানে পিতা পুত্রের গড় কত? 30 না? জি তাহলে স্যার। মোট হবে কত? 60 বছর। এখন ছয় জি। বছর পরে, তাহলে 6 বছর পরে মানে বাবারও 6 বছর বাড়বে, ছেলেরও 6 বছর বাড়বে, তাহলে জি 72 স্যার, তাহলে হবে না? এখানে 12 বছর। হ্যাঁ, জি স্যার, বুঝতে 6 বছর পর। জি স্যার, বুঝতে আচ্ছা, এরপরে এটাতে আসি। বলছে যে পিতা 5 বছর পূর্বে পিতা পুত্রের অনুপাত ছিল 3:1। 15 বছর পর অনুপাত হবে 2:1। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্ক আমি গতদিন করাইছি, তারপরে অনেকে ছিলেন না। দেখেন যে এটা হচ্ছে 5 বছর পূর্বের ঘটনা। হ্যাঁ, 5 বছর পূর্বে। তাহলে এখানে হচ্ছে আমাদের পিতা আর পুত্র, ঠিক আছে? তাহলে পিতা পুত্রের মধ্যে আমরা প্রথমে আসি যে বলছে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়স মানে 3 গুণ। তার মানে পিতার যদি 3x হয় তাহলে পুত্রের হচ্ছে x। তাহলে বর্তমানে আসি। হ্যাঁ, বর্তমান বয়স হচ্ছে 5 বছর আগে যদি এটা হয় তাহলে এখন হবে 3x+5, আর বাবার হবে x+5। এখান থেকে আবার 15 বছর পরে যাইতে হবে। 15 বছর পর, তাহলে 15 বছর পরে গেলে এখানে বর্তমানে বাবার আছে 3x+5, তাহলে 15 বছর পর হবে 3x+20, আর ছেলের আছে x+5, এর হবে x+20। এই সময় দুইটা অনুপাত করতে হবে। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে আমাদের এই 3x+20 আর হচ্ছে x+20, এই দুইটা যদি আমরা অনুপাত করি তাহলে 2:1 হবে। বুঝতে পারছেন কথা? বা তাহলে এটা হচ্ছে 3x - 2x সমান সমান 40 - 20। তার মানে x এর মানটা হচ্ছে 20। তো x এর মানটা যদি 20 হয় তাহলে আপনার হচ্ছে বলছে যে বর্তমান বয়স কত? তাহলে দেখেন পিতা কত হবে? পিতা হচ্ছে 3x প্লাস হচ্ছে 5, তার মানে 3 × 20 + 5 মানে 65 বছর। আর পুত্র হবে হচ্ছে 20 + 5 মানে 25 বছর। হ্যাঁ, এই বুঝতে পারছেন বিষয়টা কি? এই অঙ্কটা আর এক ভাবে করা যায়। আপনারা ওইটাও হচ্ছে মানে ট্রাই করতে পারেন। ঠিক আছে, মানে আর এক ভাবে করা যায়, ওইটাও সহজ আছে। যেমন ধরেন আমি আপনাদের দেখাই ওইটা অনেক সময়। যেমন ধরেন আমি পিতার বয়সটা একটা ধরলাম, পিতার বয়সটা ধরলাম এক্স, আর পুত্রের বয়সটা ধরলাম হচ্ছে ওয়াই। এক্স ওয়াই ধরেও করা যায়, এটা সমীকরণের মাধ্যমে করা যায়। যে সেক্ষেত্রে কিভাবে হবে? প্রথম শর্তটা দেখেন। প্রথম শর্তটা হচ্ছে কি, যে 5 বছর আগে। হ্যাঁ,
তার মানে বাবার থেকেও 5 বছর বাদ যাবে, ছেলের থেকেও 5 বছর কি হবে, বাদ যাবে। তখন হবে 3:1। ওকে, 3:1, এই যেটা বলছে। এখন যদি এটা আপনাকে একটু সাজায় লেখেন, তাহলে এটা হবে x-5 সমান সমান 3y - 15, তাই না? বা x এর মানটা হবে হচ্ছে 3y - 10। এইটা এভাবে লিখে রাখলেন। আবার আপনি যদি দ্বিতীয় শর্তে যান, দ্বিতীয় শর্তে বলছে যে 15 বছর পর, তার মানে বাবার সাথে 15 যোগ হবে, ছেলের সাথেও কি হবে, 15 যোগ হবে। তখন হবে হচ্ছে 2:1। ওকে, বা এটা x+15 সমান সমান 2y প্লাস হচ্ছে কত, 30। তাহলে এখানে x এর মানটা বসায় দেন। x এর মানটা হচ্ছে 3y - 10 প্লাস 15, আর এটা হচ্ছে 2y প্লাস 30। ওকে, তাহলে এখান থেকে আপনার একটা y থাকবে, আর এখানে 5 ওই পাশে মাইনাস হয়ে গেলে 25। তার মানে বাবার ছেলের বয়স হচ্ছে 25। এখন আপনি যদি বাবার বয়স বের করতে চান, তাহলে এই ছেলের বয়সটা নিয়ে এসে এখানে বসায় দেন। তাহলে এক্স এর মান হবে কত, 65। এইভাবে করতে পারেন, হ্যাঁ। এটা মানে আপনার ইকুয়েশন ব্যবহার করেও কিন্তু সহজেই করা যায়। দুইটা ইকুয়েশন ব্যবহার করলে এই যে পিতা পুত্রের এক্স ওয়াইটা বের হয়ে আসবে। বুঝতে পারছেন? তো যেটা আপনার জন্য সহজ হয়, কমফোর্টেবল হয়, সেটাতে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটাতে চলে আসি। এটা করব না, এটা বাসায় করবেন। এইটা দেখেন, পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে অনুপাত ছিল 5:2। তাহলে 5 বছর পর অনুপাত কত হবে? তা পিতা পুত্রের এখন বয়স 70 বছর, তাহলে 7 বছর আগে কত ছিল? 7 বছর আগে ছিল, হ্যাঁ, 7 বছর আগে যদি আমরা যাই, তাহলে 7 বছর পূর্বে পিতা প্লাস পুত্র, এই দুইটা যোগ করলে হবে, ধরেন 70 থেকে কত, 7 7 14 বাদ যাবে। হ্যাঁ, মানে এই 70 বছর থেকে বাবারও 7 বছর বাদ, ছেলেরও 7 বছর বাদ। তাহলে কত হবে, 56 বছর, তাই না? হুম। এই 56 বছর যখন ছিল, তখন হচ্ছে তাদের অনুপাত ছিল 5:2। তাহলে বাপ বেটার বয়স ভাগ করি। তাহলে পিতা হচ্ছে আপনার এই 56 বছরের 7 ভাগের কয় ভাগ, 5 ভাগ হচ্ছে। তাহলে পিতা 40, আর পুত্র হবে বাদ বাকি 16। হুম। এখন বলছে যে তাদের অনুপাতটা মানে 5 বছর পরে যাব। হ্যাঁ, তাহলে 5 বছর পর পিতা আর হচ্ছে পুত্র। এখন দেখেন, এখানে হচ্ছে মানে আপনার অনুপাত মানে কি, যে 7 বছর আগে বাবার বয়স ছিল 40, তাহলে এখন হচ্ছে 47, আর 47 থেকে আরো 5 বছর গেলে 52। আর ছেলের হচ্ছে 7 বছর আগে ছিল হচ্ছে 16, 16 আর সাথে 23 বছর, 23 আর 5-এ 28 বছর। হ্যাঁ, তাহলে এই দুটো যদি আপনি অনুপাত করেন, তাহলে যদি আপনার হচ্ছে আহ হচ্ছে 4 দিয়ে কাটেন, 4 13 52, আর 4 7 28, এইটা হবে হচ্ছে উত্তর। হ্যাঁ, মানে 5 বছর পর পিতা আর পুত্রের বয়সের অনুপাত হবে 13:7। ঠিক আছে? এই সবাই বুঝছেন এটা? আচ্ছা, তারপরটাতে যাই। আহ, বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। হুম, 20 বছর পরে। হ্যাঁ, তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে আপনি এটা হচ্ছে মানে এভাবে করতে পারেন যে পিতা পুত্রের মানে বর্তমান বয়সটা হবে হচ্ছে আহ, মানে 50 বছর, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। আপনি যদি ইকুয়েশন ধরে করেন বা অনুপাত ধরে করেন, তাও হবে। তাহলে মানে আমাদের ধরেন পিতা পুত্রে যদি এক্স ধরি, তাহলে পিতা হবে 50 - এক্স, কারণ দুইজন মিলে হচ্ছে 50 বছর, তাই না?
এখন তাহলে আপনি দেখেন যে বলছে 20 বছর পরে, তাহলে 20 বছর পরে মানে হচ্ছে আপনার এই, এটা এখন বাবার বয়স তাই না? এটা এখন বাবার বয়স, তাহলে 20 বছর পরে বাবার এটা হবে নাকি? আর ছেলের বয়স এখন এইটা, 20 বছর পরে তাহলে ছেলের এটা হবে। তখন বলছে বাবারটা হবে ছেলের দ্বিগুণ। হ্যাঁ, বাবার বয়সটা হবে ছেলের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 70 - x সমান সমান 2x প্লাস হচ্ছে 40। তার মানে এক্স এর মানটা হচ্ছে 30। তার মানে ছেলের বয়স হচ্ছে 30 বছর। হুম, না ভুল হলো, এটা 30 না, এটা 3x হবে। মানে 2x এর 3x হচ্ছে 30, তাহলে x এর মান হচ্ছে 10। তার মানে ছেলের বয়সটা হচ্ছে 10 বছর। তাহলে বলছে বাবার বয়স কত, তাহলে 10 থেকে এটা বাদ দিলে 40 বছর হচ্ছে পিতার বয়স। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। এর পরটাতে আসি। পিতা পুত্রের বয়সের, এটা তো করলাম একবার। হ্যাঁ, এটা বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 53 বছর। 8 বছর পরে পুত্রের বয়স 23 বছর হলে পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে পুত্রের বর্তমান বয়স আগে দেখি। পুত্রের বর্তমান হচ্ছে 8 বছর পর যদি 23 হয়, তাহলে 23 থেকে আপনি এখান থেকে 8 বাদ দিলে এখন হচ্ছে 15 বছর তাই না? তাহলে পিতা পুত্র মিলে হচ্ছে 53। হ্যাঁ, তাহলে পিতার বয়স কত হবে? এই 53 থেকে আপনার 15 বাদ দিলেই একটা পাওয়া যাচ্ছে। 13 বাদ দিলে 40, মানে হচ্ছে আপনার আরো 2 বাদ দিলে 38। 38 বছর হচ্ছে। হ্যাঁ, ওরকম বলেন। স্যার ওই যে আজকের লেকচারের পিডিএফটা দেওয়া হয়নি মনে হয়। হ্যাঁ, দিয়ে দেবনি। হুম। এরপরেরটাতে আসি। এরপরে বলছে যে আপনার হ্যাঁ, কয়ের বর্তমান বয়স হচ্ছে ক্ষয়ের 9 গুণ। 9 বছর পর কয়ের বয়স ক্ষয়ের বয়সের 3 গুণ হবে। তাহলে বর্তমানে ক্ষয়ের বয়স কত? তাহলে এখানে আর হচ্ছে খ। বলছে কয়ের বয়স ক্ষয়ের 9 গুণ, তাহলে এটা 9 গুণ করলে কয়ের সমান হবে। ওকে। এরপরে বলছে যে 9 বছর পর, তাহলে 9 বছর পরে ক্ষয়েরও 9 বছর বাড়বে, কয়েরও 9 বছর বাড়বে, তখন নাকি কয়ের বয়স হবে ক্ষয়ের আবার 3 গুণ। হ্যাঁ, তখন হচ্ছে এই ক্ষয়ের সাথে 3 গুণ করলে 9-এর সমান। বুঝতে পারছেন বিষয়টা কি? না একটু ভুল করলাম? বলছে কয়ের বয়স ক্ষয়ের বয়সের 9 গুণ। আচ্ছা, 9 বছর পরে কয়ের বয়স হবে ক্ষয়ের বয়সের 3 গুণ। এটা আলাদা করে সাজাতে হবে পেছনে। মানে কয়ের বয়সটা হচ্ছে ক্ষয়ের বয়সের 3 গুণ, এরকম তাই না? তাহলে এখানে থাক। এরপরে বলছে 9 বছর পরে, তাহলে কয়ের 9 আর 3 খ প্লাস হচ্ছে 9, এটা তখন হবে, এটা হচ্ছে 3 গুণ। হ্যাঁ, ঠিক আছে। বা তাহলে এখানে হচ্ছে আপনার কয়ের বয়স ক্ষয়ের বয়সের 3 গুণ হবে। না না, এখানে আপনার কি বললো, বলছে 9 বছর পরে। তাহলে 9 বছর পরে আমি যদি যাই, তাহলে কয়ের বয়স হবে ক প্লাস 9, এইটা হবে ক্ষয়ের বয়সের 3 গুণ।
তাহলে ক্ষয়ের বয়স হবে 3 খ প্লাস 9। হ্যাঁ, ঠিক আছে, তার 3 গুণ বলছে তো। তাহলে এখানে আপনার হচ্ছে ক প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে এটা 9 খ প্লাস 27। তাহলে এইখানে ক এর মানটা আমরা 3 খটা এখানে বসাই দেখি। 3 খ প্লাস 9 সমান সমান হচ্ছে 9 খ প্লাস হচ্ছে 27, তাই না? এটা মাইনাস তো আসার কথা না। দাঁড়ান, আমার কি লজিকে কোনো ভুল হলো? লজিকে ক এর বর্তমান বয়স খ এর বয়সের 9 গুণ। আচ্ছা, ও সরি সরি, আমি এখানে ভুল করছি তো। এখানে 9 গুণ আছে, আমি এখানে 3 গুণ লিখছি। এটা ভুল হয়েছে আমার। প্রথমে তো 9 গুণ আছে, এটা হচ্ছে 9 গুণ। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে ক এর মানটা হবে এটা 9 খ হবে। হ্যাঁ, 9 খ হলে, কিন্তু 9 খ হলে তো মিলতেছে না। 9 গুণ 9 এখানে 9 হবে। হ্যাঁ, 9 খ, তাহলে 3 নং এটা 27 হবে, তাই না? এটা হবে 27 খ। ওকে, তাহলে এখানে হবে 27। তাহলে এখানে আমাদের যদি 27 থেকে 9 বাদ দিলে 18 খ সমান সমান হচ্ছে 18, তাই না? তাহলে খ এর মানটা হচ্ছে কত, 1 হয়ে যাচ্ছে যে 18 খ। দাঁড়ান, আমি একটু মিস্টেক করছি লিখতে, এখানে আমি আর একটু ক্লিয়ার করে লিখি। বলছে ক এর বর্তমান বয়স খ এর বয়সের 9 গুণ। আচ্ছা, ক লিখলাম এখানে। হ্যাঁ, এটা খ এর বয়স, ধরেন এইটা খ, এখন খ এর সাথে 9 গুণ করলে ক এর সমান হবে, তাই না? আচ্ছা, নেক্সট বলছে 9 বছর পরে। তাহলে 9 বছর পরে আপনার ক প্লাস 9 বছর বাড়বে। হুম, আর এইটার সাথে 9 বছর বাড়বে, তাই না? বাড়লো, বাড়লো, বাড়ার পরে 9 বছর ক এর বয়স হবে খ এর বয়সের 3 গুণ। তাহলে এটা ক এর বয়স, যেটা খ এর 3 গুণ হবে, এরকম হবে আমি যেটা বুঝতেছি। তাহলে এটা ক প্লাস 9 সমান সমান 3 নং 27 খ। 27 খ প্লাস হচ্ছে 27, তাই না? তাহলে এখানে ক এর মানটা কত দেওয়া আছে আমাদের, 9 খ। তাহলে এটা লিখবো 9 খ প্লাস 9, 27 খ প্লাস 27। ঠিক আছে, তাহলে হচ্ছে 27 থেকে 9 খ বাদ দিলে কত হচ্ছে, 18 খ হচ্ছে। আর 9 বাদ দিলে কত হচ্ছে, 18। তাহলে খ এর মান তো একই হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে বলছে যে ক এর ক এর বয়স কত, ক এর বয়স হচ্ছে তাহলে 9। তো এইটা আপনার এখানের সাথে মিলালে হচ্ছে 9 কে 9, আর 9 বছর পর এর হবে 10, আর হচ্ছে ওর হবে 18। না, মিলতেছে না। আচ্ছা, এটা আমি দেখি আগে। হ্যাঁ, কোনো একটা লজিকে ভুল হচ্ছে, তবে এখানে সাজাতে কোনো একটা ভুল আছে, একটু দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ ক্লিমা বলে। স্যার এখানে তো ক এর বয়সে 9 গুণ হবে বলছে। স্যার ক এর বয়সটা হবে 3 গুণ। তাহলে স্যার তাহলে তো মিলে যাচ্ছে, এখানে আপনি খ এর এখানে দিচ্ছেন। একটু অঙ্কে খেয়াল করেন স্যার। 9 বছর পর ক এর বয়স খ এর বয়সের 3 গুণ। তাহলে স্যার তিনটা তো স্যার ক এর সাথে গুণ হবে, না খ না, এর সাথে তো না। তা হবে কেন? তা তো হওয়ার কথা না। হ্যাঁ, মানে স্যার দেখেন 9 বছর পর ক এর বয়স খ হ্যাঁ, এর বয়সের 3 গুণ। তাহলে স্যার খ এর যা হবে ক এর 3 গুণ হবে। খ এর বয়সের বয়সটা ক এর 3 গুণ।
তাহলে তো কয়ের সাথে 3 গুণ হবে স্যার। না 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 না, এটা আমি মানতে চাচ্ছি না। এইটা মানে হয়তো বা আমার অন্য কোথাও ভুল হচ্ছে, কিন্তু এটা যুক্তি না। এটা যুক্তি না কেন দেখেন, মানে আমি আপনাকে একটু বলি যে প্রথম কথা হচ্ছে এখানে যে লাইনটা বলছে যে 9 বছর পর, হ্যাঁ, ক্ষয়ের বয়স ক্ষয়ের বয়সের 3 গুণ হবে, মানে ক্ষয়ের সাথে 3 গুণ করতে হবে। মানে ধরেন ক এর বয়সটা কি হবে, এটা ধরেন কটা হবে জি ক্ষয়ের 3 গুণ বলছে ওরা, ক্ষয়ের 3 গুণ, এই যে এখানে লেখা আছে ক্ষয়ের বয়সের 3 গুণ হবে। হ্যাঁ, তো সুতরাং এটা কোনো অ্যাঙ্গেলেই মানে আপনি যেটা বলছেন ওইটা যুক্তিযুক্ত না। স্যার। বুঝতে পারছেন, ক্ষয়েরই ঠিক তিন আছে স্যার। ক্ষয়েরই 3 গুণ হবে। তবে আমার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে হয়তো, আমার অঙ্ক হয় সাজানোর মধ্যে ভুল আছে, আর না হয় হচ্ছে মানে অঙ্কের লেখার মধ্যে কোনো মিস্টেক আছে। বুঝতে পারছেন? তাছাড়া মানে ইয়ে হওয়ার কথা না, মানে ভুল হওয়ার কথা না। আমি দেখি, একটু দাঁড়ান, মানে আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি একটু চিন্তা করি। আমার ব্রেনটা হয়তো ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে আছে, মানে যেটা থেকে আমি বের হতে পারছি না। এটা খুব একটা জটিল অঙ্ক না কিন্তু, হ্যাঁ। মানে এনারা বলছে যে কয়ের বয়সটা ক্ষয়ের বয়সের হচ্ছে 9 গুণ, তাহলে ক্ষয়ের সাথে 9 গুণ করলে কয়ের বয়সের সমান হবে, তাই না? আচ্ছা, এরপরে বলছে কি যে 9 বছর পরে, তাহলে আমরা হচ্ছে 9 বছর যদি এখান থেকে পরে, এইখানে আমার মনে হয় কোনো ভুল হচ্ছে, 9 বছর পরে এখানে কোনো জায়গাতে একটা মিস্টেক আমার আছে। হ্যাঁ, আমি একটু দাঁড়ান, আমি শীটটা একটু দেখি, শীটে দেখলে আমি বুঝতে পারবো আমার এখানে কোনো মিস্টেক আছে। তাছাড়া এত লজিক মানে ইয়া হবে না। 1 মিনিট সময় দেন, আমি জাস্ট শুধু শীটটা একটু চেক আউট করে নিই। আচ্ছা, বয়সের কত পেজে আছে, 66 পেজ না? দাঁড়ান একটু, শেয়ার দিয়ে নিই স্ক্রিনটা। আচ্ছা, আমরা হচ্ছে খটাকে স্কিপ করি, হ্যাঁ, আমরা ধরি হচ্ছে ক এর বয়স, হ্যাঁ, আর ক্ষয়ের বয়স, তাহলে সুবিধা হবে, মানে খটা আমাদের কনফিউজ করে ফেলছে। আচ্ছা, ক্ষয়ের বয়স যদি এক্স হয়, তাহলে কয়ের বয়সটা হবে হচ্ছে আপনার, দাঁড়ান, আমার মনে হচ্ছে এখানে আমার একটা মিস্টেক আছে। হ্যাঁ, এবার হবে। আমি যে ভুলটা করছি দেখেন, আমরা হচ্ছে কয়ের বয়সটা ধরি হচ্ছে আর ক্ষয়ের বয়সটা ধরি আলাদা করে, হ্যাঁ। ক্ষয়েরটা যদি এক্স হয় তাহলে কয়েরটা হবে হচ্ছে 9x। বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে এখন আমরা হচ্ছে 9 বছর পরে যাব। 9 বছর পরে কয়েরটা হবে 9x+9, আর ক্ষয়েরটা হবে x+9। এখানে দেখেন আপনার হচ্ছে এটা কি কার বয়স, এটা কয়ের, এটা হচ্ছে ক্ষয়ের, ক্ষয়ের বয়সের 3 গুণ হবে, এইরকম হবে, হ্যাঁ। বা তাহলে এখান থেকে আপনার 9x থেকে আমাদের 3x-টা যদি আমরা বাদ দেই, তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18, তার মানে x এর মান হচ্ছে 3। এক্স এর মান হচ্ছে 3, তার মানে হচ্ছে আপনার ক্ষয়ের বয়স হচ্ছে 3 বছর আর এর বয়স হচ্ছে 27 বছর। এবার মিলছে। হুম, এবার ওইটাও মিলবে, দাঁড়ান আমি এটা একটু দেখাই ওইভাবে। বুঝতে পারছেন কথাটা কি? আকলিমা যেটা বলছে ওইটা আসলে লজিক্যালি ঠিক ছিল না। হুম, যেমন এখানে বলছে কয়ের বয়সটা হচ্ছে 9 ঠিক আছে, আচ্ছা হলো। আর আমি বললাম যে হচ্ছে 9 বছর পরে, তাহলে 9 বছর পরে হচ্ছে ক +9, হ্যাঁ, 9, এইটা সমান সমান হবে আপনার এই যে
খ যেটা আছে, খয়ের যেটা মানে এই খটা এখানে আমরা 9 খ লিখতেছি ভুলে। এটা হচ্ছে খয়ের বয়সটা বাড়বে 9 বছর, তখন হচ্ছে হবে এই কয়ের বয়সটা হবে এর কয় গুণ, এর হবে 3 গুণ। এই তো বুঝতে পারছেন, আমরা এখানে একটা ভুল করতেছিলাম। তাহলে কয়ের মানটা হচ্ছে এখানে 9 খ প্লাস 9 সমান সমান 3 খ প্লাস 9, তাহলে সরি 27। তাহলে এখান থেকে আপনি দেখেন ক্ষয়ের মান এবার 3 বের হচ্ছে। ক্ষয়ের বয়স 3 বছর আর ক্ষয়ের বয়স হবে 3 নং 27 বছর। ঠিক আছে, হ্যাঁ, এই আচ্ছা এরপরেরটাতে আসি। এইটা আর করবেন, এটা আমি অনেকবার করছি, হ্যাঁ অনেকবার একই অঙ্ক কয়েকবার পড়া আছে। এরপরে এটা আসি, কমলা ও তার যমজ 2 বোনের বয়সের সমষ্টি 23 বছর। যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর হলে কমলার বয়স কত? মানে কমলা আর যমজ বোন সহ হচ্ছে 23 বছর, তাহলে যমজ 2 বোনের 6 বছর 6 বছর বাদ দেন, তাহলে কমলার হবে 11 বছর। হ্যাঁ এটা সহজ অঙ্ক। যমজ বই একজনের 6 বছর করে যমজ বোনের, তাহলে হচ্ছে 6 6 12 বছর বাদ যাবে। পিতা পুত্রের বয়স যথাক্রমে 40 আর 10 বছর, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? সহজ কথা, এটা না করলেও পারা যাবে। 5 বছর পরে বাবার বয়স হবে 45 আর ছেলের হবে হচ্ছে 15, তাহলে 3:1। হ্যাঁ আচ্ছা এরপরে এহ, বলছে মোহাম্মদ রহিম উদ্দিন জন্ম তারিখ 18 এপ্রিল 1986 হলে 11 মার্চ 2022 তারিখে তার বয়স কত? তো এইটা আপনারা বের করতে পারেন, জন্মদিন এই থেকে বয়স বের করতে পারেন। এটা পরিবার পরিকল্পনাতে সিরাজগঞ্জে আসছিল, মানে জন্ম তারিখ থেকে মানে বয়স বের করার ক্ষেত্রে। হুম এটা আপনার ধারণা আছে বয়স বের করার যে নিয়মটা? হুম, আচ্ছা তাহলে নজরুল আমাদের একটু হেল্প করতে পারে, আমি একটু এখানে লিখি। হ্যাঁ এখানে আমাদের হচ্ছে প্রথমে বৎসর, হুম, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন, তাই না? তাহলে প্রথমে হচ্ছে আমাদের 11ই মার্চ, তাহলে এটা হচ্ছে 11 তারিখ, মার্চ মাস মানে এটা 3 মাস, আর এটা হচ্ছে 2022। এরপরে হচ্ছে আপনার এটা 18ই এপ্রিল, এপ্রিল মানে 4 মাস, এটা হচ্ছে 1986। 1986, ঠিক আছে। নজরুল বলেন দেখি আমরা কি কি উপায়ে যেতে পারি এটা, এখন আমরা কিভাবে বের করবো তার বয়স কতদিন? স্যার এখানে মাস থেকে হ্যাঁ 1 মাস নিয়ে আসতে হবে দিনের কাছে, যে 11 দিন তো এটা বিয়োগ হয় না সেক্ষেত্রে। হ্যাঁ মাস তো তৃতীয় মাস, 3 নম্বর মাস থেকে 3 নম্বর মাসটা 31 দিন এই এখানে দিনের সাথে যোগ করে নিতে হবে, 11-র সাথে আচ্ছা যোগ করে তারপরে 11 বাদ দিতে হবে। আচ্ছা আমরা এর সাথে 31 যোগ করলাম, হ্যাঁ জি 31 স্যার। যোগ করলে হবে এটা হচ্ছে কত, 42 নাকি? জি স্যার। 42 থেকে আমাদের হচ্ছে 18 বাদ দেন, তাহলে কত থাকে? 14। না 24। হ্যাঁ সরি সরি 24 স্যার। 24, হ্যাঁ 24 হলো। তাহলে 24 হলে তাহলে এখানে যে 3 ছিল, তাহলে 3-এর থেকে 1 মাস তো চলে গেছে নাকি? জি স্যার, তাহলে এখন বছর থেকে 1 বছর এখানে নিয়ে আসতে হবে স্যার। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা প্রথমে আগে আহ, এক বাদ দিবেন। এক বাদ দিয়ে এটা 2 মাস করে নিলাম, হ্যাঁ মানে 3 মাসটাকে জি আমরা স্যার। 2 মাস করে নিলাম। 2 মাস করে নিলাম, তো এখন 2 মাস তো আর 4 থেকে বিয়োগ যাচ্ছে না, তাই না? তাহলে না আমরা স্যার, কি করব, এই হচ্ছে 1 বছর নিয়ে আসতে হবে। 2022 12 সাল মাস আমরা 12 মাস নিয়ে এসে এখানে 12 যোগ যোগ করে করে এটা দিবেন। কত করব, 14 করব নাকি? 14 জি করব। স্যার। তাহলে 14 থেকে 4 বাদ দিলে তাহলে আমাদের 10 মাস নাকি? জি স্যার। আচ্ছা এখন তো যে এখান থেকে আমাদের 1 কমা দিতে হবে তাহলে আবার, জি কারণ স্যার, 1 বছর কমাই দিতে হবে। 1 বছর কমে গেল। হুম এবার আমরা এটা হচ্ছে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এটা এটা জি স্যার। হচ্ছে কত, 5 হাতে 1 থাকলো 9, 9 থাকলে এটা 3 নাকি? হ্যাঁ জি স্যার 35। 3 আর আর এটা 35। জন্মদিন একদিন যোগ করে নিতে হবে স্যার, বিয়োগের ক্ষেত্রে জন্মদিন একদিন যোগ করে নিতে হবে দিনের সাথে। হ্যাঁ তাহলে এখানে গেল আমাদের 35 বছর নাকি? হ্যাঁ জি স্যার। 35 বছর, আর হচ্ছে এখানে 10 মাস, আর হচ্ছে 24 দিন, আর একদিন যোগ করলে কত হবে, প্লাস 25 একদিন, দিন হবে স্যার। 25 দিন। এই তো এরকম ব্যাপারটা, হ্যাঁ
এই সবাই জি স্যার। জন্মদিনের ব্যাপারটা বুঝতে পারছেন যে কোথা থেকে কি যোগ করে কি বিয়োগ করে, মানে আগে হচ্ছে আমি যখন হচ্ছে 30 দিন, আচ্ছা এইটা সোহেল একটা প্রশ্ন করছে 30 দিন দিলাম না কেন। তো এইটার প্রশ্নটা হচ্ছে যে 30 দিন আপনি দিতে পারেন, হ্যাঁ, এটা নিয়ে কিছু তর্ক বিতর্ক আছে। আপনার মানে হচ্ছে যেমন নজরুল যে যুক্তিতে বলছে সেটা হচ্ছে আমাদের এখানে কত মাস ছিল, 3 মাস, 3 মাস মানে মার্চ মাস, তাহলে মার্চ মাস 31 দিনে না, সেখান থেকে আমি 31 বের করে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছেন কি কথা, যে মার্চ মাস যেহেতু 31 দিনে, সেহেতু আমরা 31টাকে এখানে প্রায়োরিটি দিব। হ্যাঁ, আর আপনার হচ্ছে যদি অনেক বই আমি দেখছি 30 দিয়েও করা আছে। হ্যাঁ, যে 30 দিন মানে আপনার দিয়েও করা যায়। হ্যাঁ, যে প্রতি মাস থেকে আমরা এভারেজে 30 ধরে মানে এই পাশে নিয়ে আসবো। বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা, উম, মারুফা বলছে, মারুফা বুঝতে পারেননি বিষয়টা কি? 30 না, 30, 31। ও, আকলিমা বলছে 30 ধরে করবেন। আচ্ছা, করতে পারেন, অসুবিধা না। ওইটা তো বললাম যে আমাদের হচ্ছে অনেক সময় অনেক বইয়ে আপনার হচ্ছে হুম, আচ্ছা এই অঙ্কটা মানে আমি একটু আপনাদের আরেকটু ভালোভাবে ইয়ে করে করাই, আপনাদের যাদের আছে, যেমন আমি আরেকটা এই অঙ্কটাই করাই। হ্যাঁ, যে আমাদের আগে উত্তর কত বের হলো, আপনার 35 বছর 10 মাস 25 দিন, তাই না? এটা একটু মনে রাখেন তো। দাঁড়ান, আমি একটু লিখি। 35 বছর 10 মাস 25 দিন আমরা একটা বের করলাম নাকি? আচ্ছা, এটা আমরা বের করলাম। এখন কথা হচ্ছে আমাদের এটা কি ঠিক আছে কিনা। যেমন আকলিমা মোটামুটি এটার একটা বিষয় যেহেতু বলছে, তা আমরা একটু দেখতে পারি ব্যাপারটা কিরকম। হ্যাঁ, প্রথমে আসেন যে আহ, এই 1986 সালের কথায় আমরা আসি। হ্যাঁ, 1986 সালে আপনার হচ্ছে 1986 সালের হিসাবটা আগে শেষ করি, ঠিক আছে? 1986 সালে এখানে দিন, তারপরে মাস, তারপরে হচ্ছে কি বছর নাকি। তাহলে দেখেন ওর জন্ম হচ্ছে 18 এপ্রিল, তার মানে ও এপ্রিল মাস কয় দিনে আমাদের, 30 দিন নাকি। তাহলে ওখান থেকে 17 দিন বাদ দেন, মানে 18 তারিখে যেহেতু জন্ম, তাহলে 17 দিন যদি আপনি বাদ দেন, তাহলে আর 30 দিন থাকে, কয়দিন থাকে আপনার, 13 দিন থাকে, তাই না? তার মানে ওই মাসে ওর দিন হবে 13 দিন, মানে এপ্রিল মাসে 13 দিন গেল এপ্রিল মাসে। ওকে, মানে আমি 86 সালে হিসাবটা করছি, এপ্রিল মাসে 13 দিন গেল। আর এপ্রিলে ধরেন মেয়ের 1 তারিখ থেকে আপনার হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, ওইদিকে 8 মাস। তার মানে ওর 86 সালে হবে 8 মাস 13 দিন। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এরপরে আসেন 86 সাল কমপ্লিট, তারপরে আপনার হচ্ছে 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, আপনার হচ্ছে 2000। তাহলে 2000 সাল পর্যন্ত যদি যায়, তাহলে তার হচ্ছে হবে কয় বছর, 14 বছর। 2000 সাল পর্যন্ত তার 14 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আবার এদিকে আসি। 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ, 17, 18, 19, 20, 21। 21 সাল পর্যন্ত তাহলে তার 21 বছর। ওকে, বুঝতে পারছেন কথা? আচ্ছা, 21 সালে এসে 21 সালে এসে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস সে পুরা যাবে, তাহলে 2 মাস তার পুরা যাবে। হ্যাঁ, 2 মাস তার পুরা যাবে। এবার মার্চ মাসে যাব। হ্যাঁ, মার্চ মাসে গিয়ে তাহলে মার্চ মাসে হচ্ছে 11ই মার্চ পর্যন্ত হিসাব করব। তার মানে হচ্ছে 11 দিনের হিসাব করব, তাই না? 11 দিনের হিসাব করব।
তাহলে 11 দিনের হিসাব করলে মানে 12 দিনে তো আর আমরা যাচ্ছি না, 11 দিনের হিসাব। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা 20 আর 30 35 বছর, 8 আর 2 10 মাস, আর হচ্ছে এখানে 25 দিন। ঠিক আছে, 25 দিন, হ্যাঁ 24 দিন, সরি 24 দিন, 24 দিন। তো দেখেন আমাদের ওই হিসাব কিন্তু তাহলে ঠিক আছে মোটামুটি, হ্যাঁ 24 দিন ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে যে আহ, এই যে আহ, আপনার মানে আমরা একদিন আহ, মানে যোগ করতেছি যে হিসাবে, হ্যাঁ একদিন যোগটা মানে এখানে যদি আমরা একদিন যোগ না করতাম তাহলে কত হতো? তাহলে আমাদের এটা হতো আপনার আহ, হচ্ছে এখানে কিন্তু 24 দিনই হতো, হ্যাঁ একদিন যোগ না করলে আমাদের 24 দিনই হতো। হুম তো এই অনেক বই আছে একদিন যোগ করা, একদিন যোগ না করা, একদিন যোগ করার ব্যাপারে অনেকের দ্বিমত আছে। তো যদি আমরা একদম মানে মনে করেন যে দিন হিসাবে ধরি, মানে দিন টু দিন ধরি, যে একদম পাই টু পাই হিসাব করি, তাহলে আর আমাদের হচ্ছে একদিন যোগ করার কি খুব একটা দরকার আছে মনে হয়? হ্যাঁ যেমন আপনি যদি হচ্ছে 20 তারিখ থেকে ধরুন 25 তারিখ কয় দিন? 20 তারিখ থেকে 25 তারিখ কয় দিন বলেন তো? 5 দিন না 6 দিন? 20 তারিখ থেকে 25 তারিখ, নজরুল বলছে 6 দিন, রাইট। 20 তারিখ থেকে 25 তারিখ কিন্তু 6 দিন, মানে 20 21 22 23 24 25, 6 দিন। তো আপনি যদি মনে করেন 20 তারিখ থেকে 25 তারিখ 5 দিন ধরে ফেলেন, মাইনাস করে দেন, তখন কিন্তু একদিন যোগ করতে হয়। বুঝতে পারছেন? তবে এই যোগ যদি আপনি নাও করেন তাও আহামরি কোনো দোষের কিছু নেই। হুম আপনি যোগ করতেও পারেন, নাও পারেন, এটা কোনো দোষের কিছু নাই। আবার সোহেল বলছে আমরা 30 দিন ধরে করি, 31 দিন ধরে করি। তা আমরা দেখলাম যে 31 দিন ধরে করলেও রেজাল্ট আর 30 দিন ধরে রেজাল্ট খুব একটা কম বেশি হচ্ছে না, একদিনের কম বেশি হচ্ছে, তাই না? তো এইটা কোনো সমস্যার বিষয় না। হ্যাঁ আমি আগের মানে আমার আমার কাছে একটা বই আছে আপনার, এই বইটা হচ্ছে 2006 সালের, 2006 সালে ক্লাস 5-এর একটা বই। সেখানে আমরা তো ক্লাস 5 পাস করেছি 2000 সালে, তখন আমার স্যাররা শিখাইছিল। তবে 2000 একদিন যোগের হিসাবটা হচ্ছে ওই যে বললাম যে 20 থেকে 25 দিন, 20 থেকে 25 তারিখ হচ্ছে আপনার কি 5 দিন নাকি? এখন আপনার অনেকে মনে করে 6 দিন, তাহলে অনেকে মনে করে 20 - 25 5 দিন, মানে 20 থেকে 25 আপনি বিয়োগ করলে কিন্তু 5ই হবে দেখেন, কিন্তু আপনার দিন কিন্তু 6। বুঝছেন ঘটনাটা কি? দিন কিন্তু 6। যেমন একটা সহজ হিসাব যদি আপনাকে বলি, যে রবিবার থেকে পরের রবিবার হয় কিন্তু 8 দিন, আবার পরের রবিবারে যায় কিন্তু 15 দিন হয়, 16 দিন না। ওখানে কিন্তু একদিন কম হয়, কারণ রবিবার এখন 2বার হয়, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ যেমন আমরা যখন অঙ্কে হিসাব করি তখন কিন্তু সরাসরি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু রেজাল্টটা তা হয় না। যেমন আপনার 25 থেকে আপনার 20 যদি বিয়োগ করেন তাহলে কত হবে? 5 হবে, কিন্তু 20 থেকে 25 কিন্তু 6। হ্যাঁ কারণ 20 21 22 23 24 25 6 দিন কিন্তু। তো দিনের হিসাব আর এই বিয়োগের হিসাব কিন্তু এক না, এই জন্য একদিন বাড়াতে হয়। তো এইটা আমরা ওই আগের বইয়ে এরকম ছিল। এখন আপনার হচ্ছে আপনি 30 দিন ধরেও করতে পারেন, 31 দিন ধরেও করতে পারেন, যোগ করতে পারেন, নাও পারেন, ঠিক আছে আপনার ইচ্ছা। তবে আমার মনে হয় মাস ধরে যে নজরুল যে পদ্ধতি বললে এটা বেস্ট। আপনি এক্স্যাক্টলি মাস ধরবেন, মানে কোন মাস, যেমন ফেব্রুয়ারি মাস আছে 28 দিনে, তাই না? আহ, উম, হচ্ছে এরকম হতে পারে, হ্যাঁ। এটা মনে হয় আমার এখানে একটু ভুল আছে, আমি এটা কারেকশন করে দেবেন, হ্যাঁ। হয়তো 23 দিন না, এটা 24 দিনই হবে, 24 দিন অথবা 25 দিন, যে কোনো একটা হবে। কেউ যোগ করে কেউ করে না। 35 বছর 10 মাস 25 24 অথবা 25 দিন হবে, হ্যাঁ। আমি এটা যা ইয়ে করে দেবো। আপনারা বুঝছেন তো বয়সের ব্যাপারটা কি? এটা কিন্তু খুব সহজ জিনিস না, মানে ইয়ে করতে পারলে বুঝতে পারবেন। আচ্ছা এটা করার দরকার নাই। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতা হবে 4x আর পুত্র হবে হচ্ছে আপনার এক্স। 6 বছর আগে যান, তাহলে 4x - 6 x - 6, হ্যাঁ ওকে। এই দুটো যদি আমরা সমান করতে যাই তাহলে বা সেলের সাথে 10 গুণ করতে, তাহলে হচ্ছে এটা 4x - 6 = 10x
-60, তার মানে 6x সমান সমান 54, তাহলে x এর মান হচ্ছে 9। তাহলে বাবার বয়স হচ্ছে 36 বছর আর ছেলের বয়স হচ্ছে 9 বছর। এই বুঝতে পারছেন তো বিষয়টা কি? আমি আপনাদের এই জন্মদিন বের করে আরো কয়েকটা দিবনি, হ্যাঁ, মানে আমি এই ছবি উঠাই দিবনি, আমার কাছে পুরাতন একটা বই আছে, অনেক পুরাতন। ওই বইটার আমি কয়েকটা ছবি উঠে আপনার দিবনি, ওখানে করাও আছে, আপনারা একটু মানে হেল্প নিতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে, হেল্প নিয়ে এটা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এখন তো এস ক্যালকুলেটর চলে আসছে, তো আচ্ছা, এস ক্যালকুলেটর আপনারা একটু ট্রাই করতে পারেন, যার যার জন্মদিন সে বা আপনার ভাই বোন সবার গুলো ক্যালকুলেশন করে আহ, আপনার হচ্ছে ওই এস ক্যালকুলেটরে দিয়ে যদি এক্সাক্ট হয় তাহলে বুঝবেন যে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সেলিম ফারুকের চেয়ে 2 বছরের বড়। সেলিমের বয়স সেলিমের মায়ের বয়সের অর্ধেক। সেলিমের বাবার বয়স তার মায়ের বয়সের 1.5 গুণ। সেলিমের বাবার বয়স 60 বছর হলে আহ ফারুকের বয়স কত? হুম, তো এইটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। হ্যাঁ, আর এটা ইয়ে করতে গিয়ে আমার একটা আগের একটা গল্প মনে পড়ছিল, যে হাফ পাগল আর ফুল পাগলের। ওইটা এরকমই, যে এই বলতে বলতে গিয়ে আপনার হচ্ছে দেখা যাচ্ছে আরেকজনের বয়স জানতে চায়। হ্যাঁ, তো এরকম ব্যাপারটা, যে ট্রেন চলছে, ট্রেনের ভিতরে ছাত্রের সাথে দেখা হয়েছে স্যারের। এখন স্যার জিজ্ঞেস করছে যে ওকে, যে এখন ট্রেন চলছে 60 কিলোমিটার বেগে, আর কিছুক্ষণ পর চলবে 100 কিলোমিটার বেগে, তাহলে আমার বয়স কত বল? হ্যাঁ, তো ছাত্র তো অবাক, যে এটা আবার কেমন প্রশ্ন। তো স্যার বা ছাত্র বলছে যে স্যার আপনার বয়স হচ্ছে 60 বছর। তা আসলে তার বয়সটা সার্কামস্টান্সেস মিলে গেছে, হ্যাঁ, হঠাৎ করে কোইন্সিডেন্স, কাকতালীয় ভাবে মিলে গেছে। তো বলছে তুই কিভাবে হিসাব করলি মানে গতির সাথে বয়সের হিসাব, এবং মিলেও গেল, এটা কেমনে কিভাবে সম্ভব? তো বলছে স্যার আমি আসলে গতি টতি বিবেচনা করি নাই, আমাদের গ্রামে একটা পাগল আছে, তার বয়স হচ্ছে 30 বছর। সে তো হাফ পাগল, এই জন্য তার বয়স 30 বছর, আর আপনি যেহেতু মোটামুটি মানে ফুল পাগল, সেহেতু আপনার বয়স আমরা 60 বছর হিসাবে বিবেচনা করতে পারি। হুম, তো ব্যাপারটা এরকম। তো এখানে দেখেন আমাদের কোথায় সেলিম, কোথায় ফারুক, সেলিমের মা, সেলিমের বাপ, সবকে টেনে নিয়ে এসে লাস্টে এসে বলছে ফারুকের বয়স কত। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা মানুষগুলোর নাম লিখি। প্রথম হচ্ছে সেলিম, তারপরে সেলিমের মা, তারপরে হচ্ছে বাবা, হ্যাঁ, তারপরে হচ্ছে ফারুক। ঠিক আছে, ফারুক। আচ্ছা, তো এখানে প্রথম কথা হচ্ছে যে একজনের বয়স দেওয়া আছে বাবারটা, বাবার বয়স হচ্ছে 60 বছর। আচ্ছা, বলছে সেলিমের বাবার বয়স তার মায়ের বয়সের আহ, আপনার হচ্ছে 1.5 গুণ। তাহলে মায়ের হবে কত? 40 নাকি? মায়ের 40 বছর হবে, 40-এর সাথে 1.5 গুণ করলে তো 60 হচ্ছে। আর সেলিমের বয়স তার মায়ের অর্ধেক, তার মানে সেলিমের বয়স হচ্ছে 20 বছর। আর সেলিম ফারুকের চেয়ে 2 বছরের আহ, বড়, তাহলে ফারুকের হবে 18 বছর। কারণ এই 18 বছরের থেকে 2 বছর বড় 20 বছর, এর মা হচ্ছে এর ডাবল 40 বছর, আর মা থেকে আবার 1.5 গুণ হচ্ছে বাবা 60 বছর। ওকে, তো সবার বয়সে আমরা বের করে ফেলতে পারছি। সহজ হচ্ছে না এটা? আচ্ছা, এরপরটাতে চলে যায়। এটা এটা করাইছি গতদিন, এটা করানো হয়েছে। আহ, এটা করবেন বাসা। এটাতে আসি, পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। পুত্রের বর্তমান বয়স কত? তো এটা হচ্ছে আপনার এখন 60 বছর, তাহলে 5 বছর পরে হবে কত? 5 বছর পরে হবে হচ্ছে 60-এর সাথে বাবার 5 ছেলের 5 যোগ হবে, তার মানে 70 বছর হবে। তখন হচ্ছে পুত্রের বয়স কত হবে? পুত্রের হবে এই 70 বছরের কয় ভাগ? এই যে 5:2, মানে 7 ভাগের 2 ভাগ হবে ছেলের, তার মানে 20 বছর হবে ছেলের। হ্যাঁ, তাহলে 20 বছর হবে, সেটা 5 বছর পরের ঘটনা কিন্তু, হ্যাঁ। তাহলে বর্তমানে কত? বর্তমানে হচ্ছে 20 থেকে আপনি 5 বাদ দিলে কত হবে? 15 বছর। বুঝতে পারছেন? এই এরপরটাতে চলে আসি। এটা করার দরকার নেই, এটা খুবই সহজ অঙ্ক। এইটা দেখেন, এটা কর অঞ্চলের প্রশ্ন। ক
কর অঞ্চলের প্রশ্নগুলো একটু পিকুলিয়ার টাইপের হয়। বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। আচ্ছা, এখানে আপনার আগে কোইন্সিডেন্সটা বুঝতে হবে। হুম, এটা আপনার কঠিন আছে। এটা যদি আপনার লজিক না বুঝেন তাহলে সম্ভব না। মানে আপনার আমি যখন বুঝাবো তখন কারো অসুবিধা হলে মানে জিজ্ঞেস করবেন। যেমন ধরেন হচ্ছে পিতা এবং পুত্র, ঠিক আছে। এখন এনারা আমার একটা সহজ কথা আমরা বলি যে ধরেন পুত্রের বয়স হচ্ছে 10 বছর আর পিতার হচ্ছে ধরেন 40 বছর। এরকম একটা ঘটনা আছে নাকি? কারো ফ্যামিলিতে এরকম আছে, হতে পারে। এখন এই বলছে যে পুত্রের এখন আছে 10, তাহলে এই 10 বছর বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে এই পুত্রের বয়স তো কোনো না কোনো দিন 40 বছর হবে, তাই না? মানে এখন বাবার যা বয়স আছে সেই বয়স তো ছেলের কোনো না কোনো দিন হবে, সেই কথা বলছে। তো ধরেন কবে হবে সেটা আমরা বুঝবো কিভাবে? কোনো একদিন হবে। তো কয় বছর পর বলেন তো ছেলের বাবার সমান হবে? ছেলে বাবার সমান হবে কিন্তু 30 বছর পরে। ছেলের এখন 10 বছর আর বাবার এখন 40 বছর, তাহলে বাবার সমান ছেলে হতে হলে আপনার আরো 30 বছর সময় লাগবে, তাই না? তো এই 30 পেলাম কোথায়? এই পার্থক্য, যে যত বছর তত, তাই না? তাহলে 30 বছর পরে হচ্ছে ধরেন ছেলে হবে 40, আর এই 30 বছর পরে বাবা হবে 70। ওকে, এখন এই 70 আর 40 মানে এই যে এই দুইটা হলো 30 বছর পরে ছেলে যা হবে আর বাবা যা হবে, এই দুইটা যোগ করলে হবে 102। বুঝতে পারছেন ঘটনাটা এরকম? মানে ইকুয়েশন বুঝছেন তো? মানে আমি আপনাকে সংখ্যা দিয়ে বুঝালাম, বোঝার খাতিরে আমরা অঙ্কে যাব। মানে এখন ছেলের একটা বয়স আছে আর বাবার একটা বয়স আছে, তো এই দুইটা পার্থক্য করছি আমরা। 40 থেকে 10 পার্থক্য করছি, পার্থক্য করলে কত হয়েছে? 30। এই 30 দুইজনের সাথে যোগ করলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তখন যে রেজাল্ট হবে সেই রেজাল্ট দুইটা আবার যোগ করলে হবে 102। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখানে একটু ছোট করে লিখি, আর এই ডায়াগ্রামটা এখানে থাক, আপনি দেখেন ব্যাপারটা কি। মানে ইকুয়েশনটা সাজানো বুঝতে হবে। ধরেন আমি পিতার বয়সটা হচ্ছে 50 - x, আর পুত্রটা হচ্ছে এক্স। আচ্ছা, আর পিতার পুত্র পাশাপাশি লিখি। আচ্ছা, তাহলে এটার পার্থক্য কত হবে বলেন তো? এই দুটার পার্থক্য কত? পার্থক্য তো করাই লাগবে, তাই না? পার্থক্য হবে হচ্ছে 50 - 2x, তাই না? এক্স আর এক্স বিয়োগ করলে 2x। আচ্ছা, এখন দেখেন বাবার বয়স হচ্ছে 50 - x, আর ছেলের বয়স হচ্ছে শুধু এক্স। এখন আমরা জানি যে দুইজনের সাথে পার্থক্য যোগ করতে হবে, আমাদের পার্থক্য হচ্ছে এটা হচ্ছে 50 - 2x, বা ছেলের সাথে 50 - 2x, এগুলো যোগ করতে হবে। যোগ করার পরে কি হবে? এগুলো সব মিলে হবে কয় বছর? 102 বছর। এগুলো সব যোগ করলে হবে 102 বছর। বুঝছেন বিষয়টা কি? এগুলো আমি তখন মিশাই দিলাম, এগুলো আমার আর দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি? এখান থেকে এটা হবে কত? 150, 150, 150, আর এই এক্স আর এক্স তো কাটা গেল নাকি? -4x সমান সমান হচ্ছে 102। তার মানে এক্স, এটা 48 হবে, 48কে 4 দিয়ে ভাগ করলে 12। তার মানে হচ্ছে ছেলের বয়স এখন 12 বছর, আর বাবার বয়স হচ্ছে এখন কত? 38 বছর। হ্যাঁ, এখন বলছে যে তাহলে কত বছর পরে আপনার এই ছেলে বাবার সমান হবে বলেন তো? 26 বছর পর। তাহলে ছেলে 26 বছর পর হবে 38, আর বাবা 26 বছর পর হবে হচ্ছে আপনার 64, তাই না? এই 38 আর 64 যোগ করলে তখন 102 হবে। দেখছেন আমাদের ইকুয়েশন মিলছে। ওকে, বুঝতে পারছেন কথা কি সবাই? এই ঠিক আছে, বুঝছেন? না আমাকে জিজ্ঞেস করবেন, এগুলো তো খুব সহজ না, মানে একটু ভেজাল আছে। আচ্ছা, নেক্সট আসি।
বলছে 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 10 বছর, মাতা সহ গড় 17 বছর হলে মাতার বয়স কত? এটা তো মুখেই করা যায়, তাই না? 3 সুতরাং 51, আর এখানে 20, 31 বছর হবে। আচ্ছা, 9 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 9 বছর, নতুন একজন আসায় গড় হলো 10 বছর, তাহলে নতুন ছাত্রের বয়স কত? 9 জনের গড় হচ্ছে 9 বছর, তাহলে 9 জনের মোট কত হবে? 9 জনের মোট হচ্ছে 9 নং 81, হ্যাঁ। আর 10 জনের হচ্ছে মোট কত হবে? একজন আসছে, তাহলে 10 গুণন 10 বছর মানে 100, তাহলে নতুনের কত হবে? 81 থেকে 100 বাদ দিলে 19, তাহলে নতুন যে আসলো তার হচ্ছে বয়স হচ্ছে আপনার 19 বছর। ওকে, আচ্ছা, এরপরে আমরা 50-এ যাই। পিতা ও পুত্রের বয়সের যোগফল 80, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতা পুত্রের বয়স কত? তাহলে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা হবে 3x, এই দুইটা যোগ করলে হবে 80, হ্যাঁ। তার মানে এক্স এর মানটা হচ্ছে 20। ওকে, তাহলে ছেলের বয়স হচ্ছে 20 বছর আর বাবার বয়স হচ্ছে 3 গুণ, তার মানে 3x মানে বাবা হচ্ছে 60 বছর, এই 60 আর 20 80। এগুলো খুব সহজ অঙ্ক, এগুলা অতটা জটিল কিছু নাই। হুম, আচ্ছা, এটা করবেন, এটা পুলিশে আসছিল। পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতা পুত্রের বয়সের পার্থক্য কত? তার মানে ধরেন পিতার যদি 4x হয় তাহলে পুত্রের হবে x, এই দুইটা যোগ করলে হবে 12, একই বলে 60 বছর, তাহলে x এর মান হচ্ছে 12। তার মানে বাবার হচ্ছে কয় বছর? 4 বরং 48 বছর, আর ছেলের হচ্ছে 12 বছর, তাই এই দুইটা পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 36 বছর, হ্যাঁ। আচ্ছা, আমাদের আর কয়টা অঙ্ক আছে আমরা দেখি, হ্যাঁ, আমাদের তো বয়সের 2টা ক্লাস আছে না, আমরা দেখি যে কয়টা অঙ্ক আছে, প্রয়োজনে বাদ বাকিগুলো পরে করা যাবে, আর বেশি অঙ্ক নাই, হ্যাঁ। আজকেই মনে হয় করা যাবে, বুঝতে পারছেন? আজকেই করা যাবে, তাহলে আমরা ওই মানে শিটটাতে দিয়ে দিতাম, আহ, মানে একটা ক্লাস আগে নিয়ে যেত, তাহলে আজকে করে দিই এগুলো, হ্যাঁ। দিয়ে আমাদের কারকের যে কয়েকটা কারকটা আমরা হচ্ছে ইয়ে করে পড়লাম অন্যগুলো, হ্যাঁ। 19 আছে না? ওইগুলো করে দিই, আজকে সবই করে দিই, বয়সটা আছে ক্লোজ করে দিই, হ্যাঁ। তাহলে আমাদের আগামী ক্লাসে কারকের চ্যাপ্টারটা ভালো করে, আজকেও কারক কিছু করে রাখলাম, আগামী ক্লাসে ওইগুলো দিয়ে ক্লিয়ার করে দিতাম। আচ্ছা, এখানে বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে, ও নজরুল কর অঞ্চলের ওইটা আবার পড়াবো? কয় নম্বর ছিল এটা? দাঁড়ান। এটা মনে হয় হচ্ছে ছিল, এই যে এটা 47, হ্যাঁ, 47। আচ্ছা, নজরুল কি সমস্যা হচ্ছে বলেন একটু, আপনার মানে সমস্যাটা বুঝতে পারলে ভালো হতো, হ্যাঁ। হ্যাঁ নজরুল, হুম। মানে এখানে যে স্যার, বিষয়, হ্যাঁ বলেন নজরুল। পরে যে ওই যে ইকুয়েশনটা একটু বুঝি নাই স্যার, পার্থক্য বুঝতে পারছি, পরে যে আবার ইকুয়েশনটা করছেন না, ওটা একটু বুঝি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, মানে বাবার বয়সটা হচ্ছে আমরা ছেলের বয়সটা একশো ধরছি দুই কত? এর ইকুয়েশনটা করছেন, ওটা বুঝি নাই স্যার। হ্যাঁ, আর বাবারটা ধরছি হচ্ছে 50 - x, তাহলে এদের পার্থক্যটা একটা আছে, তাই না? পার্থক্য আছে, পার্থক্যটা কত আমাদের? 50 - 2x নাকি? এখন ওনারা বলছে যে পিতার বয়স যখন বাবার বয়সের সমান জি স্যার। হবে, কত বছর পর হবে? এই পার্থক্য সমান বছর পরে কিন্তু হবে, হ্যাঁ। তাহলে বাবার সাথেও পার্থক্যটা আপনি যোগ করেন, বাবার সাথে পার্থক্যটা যোগ করেন, ছেলের সাথে পার্থক্যটা যোগ করেন, হ্যাঁ। যোগ করে তখন বাবা ছেলে মিলে এই সবগুলো যোগ করলে হবে 102 বছর, বুঝছেন কথা কি? মানে বাবা ছেলে সব মিলে 100, তাদের সমষ্টি বলছে 102 বছর, হ্যাঁ। জি স্যার। বিষয়টা কি? হ্যাঁ,
না বুঝলে আমি আপনাকে ঠিক আছে, যে ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন আপনার এখান থেকে এক্স এর মান বের হয়ে যাবে 12। তাহলে ছেলের বয়স 12 আর বাবার বয়স হচ্ছে এটা পারবো, এটা পারবো স্যার। এটা সমস্যা নেই স্যার। 36, না 36 না 48 হচ্ছে না, 48 না, সরি 38 হচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা হচ্ছে এইটাতে আসি, 53 না 54তে ছিলাম। আহ, আচ্ছা, পিতার বয়স 55, পুত্রের বয়স 15, 13 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, এটা করার দরকার নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে ইজি অঙ্ক। এইটাতে দেখেন, রহিম করিমের বয়সের অনুপাত 5:3। রহিমের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের অনুপাত 7:5 হবে। আচ্ছা, তো এখানে রহিমের বয়সটা দেওয়া আছে, আমরা করিমেরটা বের করে নিই। ঠিক আছে, করিমের বয়সটা হবে এই 20-কে আমরা 5 দিয়ে ভাগ করে কয় দিয়ে গুণ করবো, 3 দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা, কারণ এই রহিমেরটাই 5 অনুপাত 20 বছর, তাহলে এটা করিমেরটা হবে 12 বছর। এখন বলছে 20 বছর পরে, তাহলে 20 বছর পরে রহিমের এখন আছে হচ্ছে 20, আপনার আহ, না, কত বছর পর তাদের অনুপাত হবে হচ্ছে 7:5। হ্যাঁ, কত বছর পর তাদের অনুপাত হবে হচ্ছে 7:5। তাহলে ধরেন এখন হচ্ছে আপনার রহিমের আছে কত বছর, 20 বছর, আর করিমের আছে কত বছর, 12 বছর। এখন কত বছর পর তাদের অনুপাতটা হবে, তো ধরেন এটার সাথে আমরা এক্স যোগ করলাম, এটার সাথে আমরা এক্স যোগ করলাম, তখন অনুপাতটা হবে 7:5। হ্যাঁ, মানে এক্স বছর পরে 7:5 হবে। তাহলে এক্স এর মান বের করলে হয়ে যাবে আমাদের অঙ্ক। তাহলে হচ্ছে এটা 7x মাইনাস 5x সমান সমান 100 থেকে 84 বাদ। তাহলে 2x সমান সমান হচ্ছে কত, 16, এক্স এর মান 8, 8 বছর পরে। তাহলে 8 বছর পরে দেখেন রহিমের হবে 28 বছর আর এর হবে হচ্ছে কত, 20 বছর। তাহলে তখন হবে হচ্ছে 7:5। ওকে, আচ্ছা, এটা করার দরকার নাই। রহিমের বয়স 12 বছর, রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে। দেখেন অনেকটা পেঁচালো কথাবার্তা, হ্যাঁ, খুব বাজে কথা। এগুলা কথা মানুষকে মানে অসুস্থ বানানোর জন্য যথেষ্ট। হুম, মানে এখানে বলছে কি যে আমার এক বন্ধু ছিল যে, মানে সম্পর্কের যে অঙ্ক আছে না, হ্যাঁ, সম্পর্কের কিছু রিলেশনশিপ বের করতে হয় না, যে তুমি কার মায়ের বাবার ছেলে। হুম, এখন ধরেন এই প্রশ্ন যদি আপনাকে করে, এটা আপনি কিন্তু যদি ভালোভাবে চিন্তা করতে, আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। তুমি কার মায়ের বাবার ছেলে, এটা জটিল প্রশ্ন না। আপনি দেখেন যে এই প্রশ্ন যদি ইনস্ট্যান্টলি আপনার করে বসে, আপনি মানে উত্তর দিতে মানে চেষ্টা করবেন, ভুল হবে ডেফিনেটলি। এবং ভুল হওয়ার পরে আপনি যদি আরেকটু ডিপলি চিন্তা করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, মানে বমি হয়ে যাবে, এরকম কিছু মানে ব্যাপার থাকে, খুব বাজে একটা জিনিস। এখানেও দেখেন এরকম একটা সিচুয়েশন আপনাকে দাঁড় করাইছে, বলছে রহিমের বয়স 12 বছর আর রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ। হ্যাঁ, তাহলে মানে আমি আগে বিষয়টা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই। ধরেন এটা হচ্ছে রহিম, এটা হচ্ছে করিম। হ্যাঁ, তো রহিমের বয়স হচ্ছে 12 বছর আর করিমের বয়স তাহলে কত, 3 গুণ, যেহেতু তার মানে এটা 4 বছর। হ্যাঁ, করিমের বয়স হচ্ছে 4 বছর। তাহলে করিমের বয়স যখন 5 বছর হবে তাহলে এর হবে 13 বছর নাকি। হ্যাঁ, এর যখন 6 বছর হবে এর তখন হবে 14 বছর। এর যখন 7 বছর হবে এর হবে কত, 15 বছর। যখন 8 হবে তখন এর হবে হচ্ছে 16 বছর। আচ্ছা, এখন আমাদের অঙ্কে বলছে যে যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে, এই যে এখন 8 বছর হলো, এখন এর 16 বছর হলো, তাহলে দ্বিগুণ হয়েছে না, এই যে এর দ্বিগুণ হয়েছে না, সরি। তখন রহিমের বয়স কত হবে, তখন রহিমের বয়স হবে 16 বছর। বুঝতে পারছেন, এটা জানতে চাইছে ওরা। হুম, তখন রহিমের বয়স কত হবে, তখন রহিমের বয়স হবে হচ্ছে 16 বছর। এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে সলভ করব। এই বুঝছেন কথা।
এখানে রহিম লিখি, এখানে করিম লিখি। রহিমের বয়স হচ্ছে 12 বছর, করিমের বয়স হচ্ছে 4 বছর। এখন আমরা মনে করি এক্স বছর পরে 3 গুণ হবে, তাহলে এক্স বছর পরে এরটাও এক্স বছর বাড়বে, এরও এক্স বছর বাড়বে, তখন হচ্ছে রহিমেরটা হবে করিমের 3 গুণ। না, ভুল হলো মনে হয়। এক্স বছর পরে রহিমের বয়স করিমের বয়সে 3 গুণ হবে। যখন রহিমের বয়স করিমের বয়স, সরি 3 গুণ না, 3 গুণ না, এটা দ্বিগুণ হবে, ভুল হয়েছে, এটা দ্বিগুণ হবে। তাহলে এটা হচ্ছে 8 + 2x, তাহলে এক্স এর মানটা হচ্ছে 4। তার মানে 4 বছর পরে তাদের হচ্ছে দ্বিগুণ। তখন এখন রহিমের বয়স 12, তাহলে 4 বছর পর হবে 16। হ্যাঁ, এখন 12 হলে 4 বছর পর হবে 16 বছর। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় মাতা ও পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর হচ্ছে বেশি। তাহলে মাতার বয়সটা হচ্ছে কত? ঠিক আছে। আচ্ছা। এখানে মানে ব্যাপারটা এরকম দেখেন, মানে পিতা প্লাস পুত্র। হ্যাঁ, পিতা প্লাস হচ্ছে 2 পুত্র, 2 পুত্র। তাহলে কয়জন হলো এখানে? 3 জন নাকি? এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে একটা গড় পাবো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে মাতা প্লাস 2 পুত্র, 2 পুত্র। একে 3 দিয়ে ভাগ করলে আমরা একটা গড় পাবো। বুঝতে পারছেন কথা? এখন বলছে যে এই যে আগের যে গড়, মানে পিতা ও 2 পুত্রের গড় থেকে মাতার 2 পুত্রের গড়ের এই পার্থক্য হচ্ছে 2 বছর, মানে 2 বছরের কম। ওকে, এই সবাই কথা বুঝতে পারছেন? এখন বা এখান থেকে আমরা হচ্ছে এটা 3 যদি আমরা লসাগু করি, তাহলে পিতার বয়স কিন্তু দেওয়া আছে 30 বছর, 30 লিখে ফেলবো, 30 লিখে ফেলবো। তাহলে 30 প্লাস 2 পুত্র মাইনাস মাতা মাইনাস 2 পুত্র সমান সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা ধরেন এই 2 পুত্র কাটা, বা তাহলে মাতা বয়স হবে 6, তাহলে হচ্ছে 30 থেকে 6 বাদ দিলে 24 বছর। ঠিক আছে, 24 বছর। বুঝতে পারছেন বিষয়টা কি? এটা 6 হবে, 6 পাশে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 24 বছর হবে। আচ্ছা, এরপরে এই তো আমাদের এইগুলোই, আপনাদের আমি শীটটা দিয়ে দেবো নি। হ্যাঁ, এ করে পাশাপাশি হচ্ছে মানে হয়ে যাবে আমাদের। আমি আজকে কারকে চলে যাই, বয়স কিন্তু এগুলো বলবে। ঠিক আছে। আচ্ছা, কারকটা আমরা মোটামুটি একটু দেখি সম্ভব হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, কারক বিষয়টা কি এটা আমরা এখন মোটামুটি কারক সম্পর্কে কারো মানে আহ, আচ্ছা, কারক কি কেউ বলতে পারেন যে কারক আমরা যে শুরু করতে যাচ্ছি, কারকটা কি আসলে? এই ব্যাকরণিক এই টার্মটা তারা কি বোঝায়? কেউ বলতে পারবে? কারো ধারণা আছে যে কারক কি? আচ্ছা,
তাহলে কারক আহ, মানে কি অথবা হচ্ছে কারক নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? যদি সমস্যা না থাকে তাহলে রসভাবে করে লাভ নেই। হুম। আচ্ছা, কারকের কেউ ডেফিনেশন মানে এক্সাক্ট প্রপার ডেফিনেশন জানেন? দেখি নজরুল কি বলে কারক সম্পর্কে, একটু শুনি। হ্যাঁ, নজরুল বলেন, কারক কি? না স্যার, আমার পরিপূর্ণ কারক বলতে ধারণা নাই, এমনি হ্যাঁ, কারক নির্ণয় করি আর কি স্যার। আমি আচ্ছা ওটার জন্য আচ্ছা, মানে কারকের মানে ডেফিনেশনটা মানে এখনো মানে ক্লিয়ার না, তাই তো? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আকলিমা আপনি বলেন দেখি কারক কি? আকলিমা তো পড়ার কথা, আকলিমা অবশ্য দুইটার থেকে জয়েন করছে, কোনটাই বা মানে কথা বলতে পারবে তবে। স্যার আমার পিসিতে হচ্ছে সাউন্ড শোনা যায় না, এই জন্য স্যার পিসিতে দেখি আর ফোনে সাউন্ড শুনি। কেন সাউন্ড শোনা যায় না কেন? এটা স্যার ওই যে ইয়েতে সমস্যা স্যার, অডিও মানে অডিওতে সমস্যা, এখানে স্যার ইয়ে লাগাইতে হবে, মাইক্রোফোন লাগাইতে হবে। ও, বুঝতে পারছি। আচ্ছা, তাই আপনি মাইক্রোফোন বলেন লাগানো কারক কি? স্যার, কারক হচ্ছে স্যার কারকটা স্যার মানে পড়ি, কিন্তু ওইভাবে মানে সঠিকভাবে ধরতে পারি না স্যার, এই জন্য মানে কারকটা বোঝা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে মানে একটা বিষয় দেখেন, আমরা মানে কারকের একটা কিন্তু বেসিক ডেফিনেশন আছে। তা আমরা এটাতে যাওয়ার আগে আমরা আগে প্রথমে আগে বিভক্তি গুলো চিনি। আচ্ছা, একজন লিখছে যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে হচ্ছে কারক বলে। আচ্ছা, আহ, আপনার নাম কি? দাঁড়ান। আহ, হ্যাঁ, আপনি কথা বলতে, আপনি কি নতুন জয়েন করছেন আজকে নাকি? আচ্ছা, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হুম। জি স্যার, আমি আজকে নতুন আর কি, প্রথম আচ্ছা আচ্ছা। ক্লাস হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, তা আপনি ওই যে যে সংজ্ঞা লিখলেন, নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে, তাই না? তো এখন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যাকরণিক ডেফিনেশন। হ্যাঁ, তো এইটাই আমরা মূলত বিস্তারিত এক্সপ্যান্ড করার চেষ্টা করব। আপনি আজকে নতুন জয়েন করছেন না, তাহলে ক্লাস করতে থাকেন, দেখা যাক। তো এখানে আমরা প্রথমে আগে মানে ইয়েগুলো শিখে নিই, আপনার বিভক্তিগুলো। বিভক্তি কি? বিভক্তি হচ্ছে আপনার ইংলিশে আর বাংলা, আমরা যদি দুইটা ভাষায় জানি, তো দুইটা ভাষার মধ্যে তুলনা করা ভালো। যেমন হচ্ছে ইংলিশে কিছু প্রিপজিশন থাকে, প্রিপজিশনই হচ্ছে বিভক্তি। আমরা সোজা কথায় বলতে পারি এটা হচ্ছে পদান্বয়ী অব্যয় বলে, পদান্বয়ী অব্যয়। এতে ইংলিশে যেটা সুবিধা সেটা হচ্ছে যে ধরেন টু, ফর, অফ, এরকম আলাদা আলাদা ভাবে আছে, আমাদের বাংলাতেও আছে। যেমন অ, এ, কে, রে, দ্বারা, দিয়া, হ্যাঁ, এগুলো সবই এক প্রকারের প্রিপজিশন। বা আমরা পদান্বয়ী অব্যয় বা বিভক্তি বলতে পারি। তে ইংলিশে যেটা হচ্ছে কি যে একটা বিভক্তি শব্দের মধ্যে ঢুকে যায় না। হ্যাঁ, যেমন ফর, যদি আপনি প্রিপজিশন হিসেবে ফর কি আগের শব্দের সাথে ঢুকে যাবে? যেমন অ্যাকাউন্টেবল ফর। হ্যাঁ, বিলিভ ইন, ইনও আলাদা থাকে, বিলিভও আলাদা থাকে। কিন্তু বাংলায় কিছু কিছু বিভক্তি আছে যেগুলো হচ্ছে শব্দের সাথে লেগে যায়। হুম। শব্দের সাথে লেগে যায়। হুম, আর কিছু আছে যে আলাদা থাকে। এইটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, যেমন ধরেন আমরা একটা উদাহরণ দেই, এখানে আছে যেমন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম একটা উদাহরণ আছে। তাহলে এই যে এটা হচ্ছে পাগলের সাথে লেগে গেছে, তো এইটা হচ্ছে এ, এই ধরেন এই এ, হুম, অথবা এই এ, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার উম, লেগে গেছে এখানে, কিন্তু আপনি মানে আলাদা করে আবার যদি আপনি এইভাবে লেখেন যে পাগল দ্বারা, ঠিক আছে, দ্বারা, তো এখানে কিন্তু লাগেনি, মানে এটা আলাদা আছে, এই দ্বারা এটা। হুম। তো এটা একটা প্রিপোজিশন। কিছু কিছু আছে যে এর সাথে লেগে যায়, আবার কিছু কিছু আছে যে ফাঁকা থাকে। হুম, বুঝতে পারছেন? তা লেগে যাক বা ফাঁকা থাকুক,
আমরা হচ্ছে বিভক্তিটাকে আলাদা করে চিনবো, এই জন্য আমাদের মুখস্থ করতে হবে বিভক্তি। তো প্রথমা বিভক্তি মধ্যে আছে শূন্য অ এ কে এতে, দ্বিতীয় আছে কে রে দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় কে রে জন্য নিমিত্তে, চতুর্থী হচ্ছে পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, ষষ্ঠী রয়, সপ্তমী হচ্ছে এ অ তে। ঠিক আছে, তো এখানে একটা কনফিউশন অনেক সময় থাকে, সেটা হচ্ছে এই যে এ আর তে, হ্যাঁ, আর হচ্ছে আপনার এখানে এ আর তে, আর এখানে আছে হচ্ছে কে আর রে, আর এখানে আছে কে আর রে। এখন এইটা কমন হয়ে গেল, তাহলে এটা দ্বিতীয়া না চতুর্থী। ঠিক আছে, একটার ভিতরে কে থাকলো, তখন আমরা দ্বিতীয় না চতুর্থী দেখাবো। আবার হচ্ছে আপনার এ আর তে থাকলো, তাহলে সেটা সপ্তমী না হচ্ছে প্রথমা, কোনটাতে যাবে। তো এরকম কিছু জটিলতার মধ্যে আমাদের অনেক সময় পড়তে হয়। তো এখন মূল কথা হচ্ছে যে এই বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে আপনার প্রথমে হচ্ছে আগে এক বচনগুলো মুখস্থ করতে হবে, বহু বচনগুলো আপাতত দরকার নাই। হ্যাঁ, বহু বচনগুলো মোটামুটি মানে আহ, হচ্ছে অনেক সময় লাগে, বিশেষত প্রথমাটা খুব ইম্পর্টেন্ট হয়, পরের গুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আপনার কে রে যেটা রিপিট হচ্ছে, এইটার মূল কনসেপ্টটা হচ্ছে যদি সপ্তমী বিভক্তি আপনার চতুর্থ বিভক্তি যদি সম্পাদন কারক হয়, সম্পাদন কারকের ক্ষেত্রে কে রেটা হচ্ছে চতুর্থীতে বসাবেন, আর অন্যান্য যত কারক আছে সবগুলোর ক্ষেত্রে কে রেটা দ্বিতীয়তে বসাবেন। বুঝতে পারছেন? মানে যদি সম্পাদন কারকে হুম যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কে আছে, এটা সম্পাদন কারক, তখন কে হচ্ছে চতুর্থী হবে। আর আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে যেমন ধোপাকে কাপড় দাও, তাহলে কর্মকারক এইবার হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, তখন কিন্তু চতুর্থী। মানে সম্প্রদান কারক বাদে দুনিয়ার আর যে কোনো কারকে আপনি কে কে বসাবেন দ্বিতীয়তে, আর চতুর্থী হবে সম্প্রদান কারক। আর এ আর তে এর ব্যাপারটা হচ্ছে এখানে শূন্য আর অ এই দুইটা রেখে এইগুলো দেখার দরকার নাই, এ অতে সবসময় সপ্তমীতে বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের কনফিউশন দূর হয়ে গেল যে কোনটা কোথায় বসাবো। তা আপনার এটা মুখস্থ করতে যে খুব একটা সময় লাগে তা না, অল্প একটু সময় লাগবে, এটা একটু মুখস্থ করে নেন। হ্যাঁ, শুনুন। স্যার আমরা বুঝবো কেমবে কোনটা সম্পাদন কারক আর কোনটা ই না না, কারক? ওটা তো যাবোই, ওটা তো আলোচনা হবে। মানে আপাতত আমরা মানে মনে রাখেন আর কি, আমরা তো ওইগুলো আলোচনা না করলে আর কি করে বুঝবেন জি যে স্যার কোন সম্পাদন কারক কোনটা কি কারক। আচ্ছা, তাহলে বিভক্তি মোটামুটি ক্লিয়ার। এরপরে আমরা হচ্ছে যাব হচ্ছে কারকে। তো কারকে এখানে বলছে কি দেখেন, যে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় হচ্ছে কারক। কারক সম্পর্ক ভেদে বিশেষ সংক্রান্ত বিভক্তি আর অনুসর্গ যুক্ত হয়ে থাকে। আমরা বিভক্তিগুলো পড়লাম। এখন ধরেন আমাদের পদ কয়টা, পদ হচ্ছে 5টা, তাই না? তার মধ্যে একটা হচ্ছে বিশেষ্য, হুম, বিশেষ্য, সর্বনাম, হ্যাঁ, বিশেষ্য সর্বনাম, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের বিশেষণ, বিশেষণ, আরেকটা হচ্ছে কি অব্যয়, আরেকটা কি ক্রিয়া, নাকি ক্রিয়া। এই তো আমাদের 5টা পদ, বাংলা 5টা পদ, ইংলিশে 8টা পদ। তো এই যে ক্রিয়াপদের সাথে বলছে, একজন বললো নাম পদের সম্পর্ক, তা নাম পদ কোনগুলো? নাম পদ বলতে আমরা বিশেষ্য এবং সর্বনামকে বুঝি। হ্যাঁ, তো এই দুইটার যে সম্পর্ক, এই দুইটার সম্পর্কই হবে হচ্ছে আপনার কারক। ঠিক আছে, এই দুইটার সম্পর্ক কি রূপে সম্পর্কটা হচ্ছে, রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কারক হবে। হ্যাঁ, আর অব্যয় পদের কোনো সম্পর্ক নাই, অব্যয় পদের কোনো সম্পর্ক নাই, ক্রিয়ার সাথে মানে সম্পর্ককে আমরা বিবেচনা করব না এখানে। আর যেটা হচ্ছে আমাদের বিশেষণ, বিশেষণের একটা সম্পর্ক এর সাথে আছে, যদি বা কারকের সংজ্ঞার মধ্যে নাই। হ্যাঁ, বিশেষণের একটু অল্প একটু সম্পর্ক আছে, সে যাই হোক, আমরা সংজ্ঞা লেখার সময় লিখবো যে বিশেষ্য এবং সর্বনাম পদ বা নাম পদের সাথে আমাদের ক্রিয়াপদের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপকে আমরা যে ভাষায় প্রকাশ করব সেটার নামই হচ্ছে কি কারক। ওকে, আচ্ছা। তো এখন আসি যে এই কারককে আমরা 6টা প্যাটার্নে দেখব। একটা হচ্ছে কর্তাকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, সম্বন্ধকারক। তবে সম্প্রদান কারক নামে একটা কারক আগের ব্যাকরণ বইতে ছিল, এখন নাই।
এখন হচ্ছে আপনার সম্বন্ধ কারককে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, থাকুক না থাকুক, আমরা আগের ব্যাকরণ হোক আর পরের ব্যাকরণ হোক সবই পড়বো, কারণ পরীক্ষায় কোনটা আসবে বলা যায় না। প্রথমে আসি কর্তা কারক। তো বাক্যের সাথে বাক্যে যে সাবজেক্ট, সে হচ্ছে বাক্যের কর্তা বা সেই তার নামে কর্তা কারক। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে এখানে বলছে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম। আচ্ছা, তে প্রথম কথা হচ্ছে এই বাক্যে কয়েকটা পদ আছে, আমরা পদগুলো একটু বিশ্লেষণ করি। প্রথমে আছে নিয়েছিলাম, এইটাই হচ্ছে ক্রিয়াপদ। হ্যাঁ, এটাই হচ্ছে ক্রিয়াপদ, মানে ভার্ব। এটা হচ্ছে বাক্যের ভার্ব, বুঝছেন কথা? নিয়েছিলামটা হচ্ছে বাক্যের ভার্ব। কি নিয়েছিলাম? রিক্সা নিয়েছিলাম। এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে কোথা থেকে নিয়েছিলাম? এটা হচ্ছে নদীর ঘাট থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। হুম, অ্যাডভার্ব অফ প্লেস, ইংলিশ যারা মোটামুটি পড়ছেন। বা এটাকে আমরা বলতে পারি বিশেষণ। কোন বিশেষণ সেটা তো পরে আসতেছে। বিশেষণ, ভাব বিশেষণ। হুম, আর এটা হচ্ছে আমাদের কর্ম। ওকে, আর একটা কি, এই রিক্সাটা কে নিল? আমরা নিলাম, মানে আমরা হচ্ছে বাক্যের কি সাবজেক্ট বা কর্তা। ঠিক আছে? তো এই যে বাক্যের এখানে ধরেন এই যে প্রত্যেকটা আছে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কারক আছে। যেমন অ্যাডভার্বের কথা যদি আপনি বলেন, তাহলে এটার জন্য অধিকরণ কারক আছে। রিক্সা হচ্ছে কর্ম, এটার জন্য কর্মকারক আছে। নিয়েছিলাম তো ক্রিয়াপদ, এটার জন্য তার কারকের দরকার নাই, কারণ এটার সাথেই তো সম্পর্কটা হবে, তাই না? আর আমরা শব্দটার হচ্ছে আরেকটা কারক হবে কি, কর্তৃকারক। কর্তৃকারক মানে কি, যে কাজটা করে। তাহলে আপনি বাক্যের ভিতরে কোনটা কর্তৃকারক সেটা বোঝার ক্ষেত্রে আপনাকে বাক্যে জাস্ট শুধু কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে কর্তৃকারক পাওয়া যাবে। আচ্ছা, যেমন রিক্সাটা কে নিয়েছিল? আমরা নিয়েছিলাম, সুতরাং আমরা কর্তৃকারক। হ্যাঁ, কিন্তু আরো কর্তৃকারকের ধরন আছে। ধরনগুলোতে আমি যখন যাব উদাহরণ তখন বোঝাবো। এগুলো ডিপ ব্যাকরণ না জানলে ওগুলো বোঝা যায় না। হ্যাঁ, তা আমি সাধারণ অর্থে, যেমন আমরা সচরাচর জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আসলে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে। এই জিনিসটা প্রথম ক্লাসে তার বলা যায় না, এইগুলো প্রথম ক্লাসে বললে সবার মাথাও ঘুরবে। তো এই জন্য আমরা প্রথমে আগে কে বা কারা দ্বারা যোগ করলে যে উত্তর পাওয়া যায়, দিস ইজ কর্তৃকারক। ওকে, তাহলে আপনি বাক্যকে আপনি কাকে প্রশ্ন করবেন? ক্রিয়াপদকে। যেমন রিক্সা নিয়েছিলাম, কারা রিক্সা নিয়েছিলাম? আমরা, সুতরাং আমরা হচ্ছে কর্তৃকারক হয়ে গেল। এখন বিভক্তির ব্যাপারটা পরে আসতেছি, এখন আগে বিভক্তি না। যেমন এখানে বলছে অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। তাহলে বাগান কে নষ্ট করে দিল? বন্য হাতি, তাহলে বন্য হাতিটা হচ্ছে কর্তৃকারক। যদি বলে মেয়েরা ফুল তোলে, কারা ফুল তোলে? মেয়েরা। হুম, তা রাত ও বহু বচনে, তো সুতরাং হচ্ছে এটা মেয়েরা ফুল তোলে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে মেয়েরা হচ্ছে কি কর্তৃকারক। বুঝতে পারছেন কথা? কি তুলে? ফুল তুলে, সেটা পরে আসতেছে। তাহলে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি বা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে যে পদ পাবো সেটার নামই হচ্ছে কর্তৃকারক। তাহলে কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি যুক্ত হবে। তা আপনাদের বিভক্তি আশা করি এখন পর্যন্ত মুখস্থ হয়েছে। এখন আমি হচ্ছে এখানে একটা কয়েকটা আহ, হুম, মানে দুইটা বাক্য লিখে আপনারা বিভক্তি ধরতে পারলে একটু সুবিধা হবে। যেমন হচ্ছে 7 ও 5 12 হয়। হ্যাঁ, একটা বাক্য হলো 12 হয়, 7 ও 5 12 হয়। আর জেলে ভাই মাছ ধরে, জেলে ভাই নদীতে মাছ ধরে, নদীতে মাছ ধরে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ধরেন আরেকটা বাক্য লিখি, যে পলক সাহেব কি হয়? জেলে থাকে নাকি? পলক জেলে থাকে, জেলে থাকে। ওকে, আচ্ছা, তো এখানে কয়েকটা বিভক্তি আছে। যেমন এইটা, 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 এটা কোনটা, মানে কোন বিভক্তি বলেন তো? মানে সাথে এটা কোন বিভক্তি?
মানে 7টা বিভক্তি মুখস্থ হয়েছে? না হলে আমি একবার বলি। আহ, শূন্য বিভক্তি, তারপরে হচ্ছে কি, উম, প্রথম, দ্বিতীয় হচ্ছে কে রে, তৃতীয় দাঁড়াতে, চতুর্থী হচ্ছে কে রে, পঞ্চমী হচ্ছে হতে থেকে যে, ষষ্ঠী হচ্ছে রয়ে, সপ্তমী হচ্ছে এ হতে। তো এইটা কোনটা, মানে প্রথম 1 নম্বরটা হচ্ছে কোন বিভক্তি, 2 নম্বরটা কোন বিভক্তি, 3 নম্বরটা কোন বিভক্তি, বলেন তো দেখি। আর প্রথমে শারমিন বলছে প্রথমটা সপ্তমী, নজরুল বলছে সপ্তমী। হ্যাঁ, দ্বিতীয়টা, দ্বিতীয়টা কোন বিভক্তি? আচ্ছা, প্রথমটা সপ্তমী। সোহেল বলছে সব সপ্তমী, বাহ, সুন্দর সিস্টেম। সোহেল মোটামুটি আর অতটা বৈষম্য করতে চাচ্ছে না। নোমের বলছে 1 নম্বরটা জিরো, মানে শূন্য বিভক্তি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে জিরো। আচ্ছা, তারপরে 3 নম্বরটা কি, 3 নম্বরটা কি সপ্তমী? এগুলো তার মানে মোটামুটি একটু কনফিউশন সবারই হালকা পাতলা আছে। আচ্ছা, তা দেখি আমরা প্রথমে বুঝি যে বিভক্তি যখন আপনার বোঝার মানে দরকার হবে, আপনি যদি কনফিউশনে পড়েন, তখন প্রথমে আগে আপনার কাছে যে বিভক্তি মনে হচ্ছে সেইটা আগে ওখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন এখানে আমরা আসি, অনেকের কাছে মনে হচ্ছে সাতে, তাহলে আহ, এ বিভক্তি এখানে আছে, তাহলে আপনাকে এটা বাদ দিতে হবে প্রথমে। তাহলে সাত আর এটা বাদ দিতে হবে, মানে এরকম ফাঁকা করে লিখতে হবে। আচ্ছা, লিখলেন, লেখার পরে আপনাকে দেখতে হবে যে এইটার মিনিংটা ঠিক আছে নাকি। যেমন সাত, এটার মিনিং ঠিক আছে, মানে এখানে আমরা যে সাত বোঝাতে চাচ্ছি সেই সাত এখানে আছে, সুতরাং এটা এ বিভক্তি আছে, সুতরাং এটা সপ্তমী, কোনো কনফিউশন নাই। ওকে। আচ্ছা, দ্বিতীয়টাতে আসি। যেমন হচ্ছে জেলে ভাই মাছ ধরে কি, তাহলে নদীতে মাছ ধরে, তাহলে জেলের আপনার হচ্ছে জেলটাকে প্রথমে আর এটাকে আলাদা করতে হবে। করার পরে আপনি দেখেন যে এখানে জেল মাছ ধরতে তো পারবে না, জেল মানে কোন জেল, সেই জেল থেকে তার জেলে হয়নি। হ্যাঁ, সুতরাং এটা মিনিং হচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা বিভক্তি নাই। হ্যাঁ, এটা জেলেটাই শব্দ, বুঝতে পারছেন? তাহলে এটা শূন্য বিভক্তি। আর এখানে জেলে থাকে, তার মানে কি, এই জেলকে আলাদা করলে জেল এ থাকে, মানে জেল বলতে জেল কিন্তু বুঝি আমরা যে এই জেল মানে হচ্ছে যেখানে আসামি রাখে। তো এর সাথে এ যুক্ত করলে একটা মানে বাদ দিলেও মিনিংটা থাকে, সুতরাং এখানে আছে সপ্তমী বিভক্তি। বুঝতে পারছেন? হুম। তো এই জন্য আপনার বিভক্তি যখন কনফিউশন হবে, প্রথম কাজ হচ্ছে বিভক্তিটাকে আলাদা করা। আলাদা করে যদি দেখেন আগেরটার মিনিং ঠিক আছে, হ্যাঁ, যেমন ধরেন আপনাকে যদি কেউ বলে যে টাকা, টাকার থেকে আপনি যদি এখন কাটা, আকারটা আলাদা করে দেন, আকারটা আলাদা করে দেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এই আকারটা আলাদা করলে এটা হচ্ছে টাক, তাহলে টাক আর টাকা তো এক জিনিস না, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আযুক্ত নাই, এটা পুরোটা একটা শব্দ। হ্যাঁ, এইভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে বিভক্তি আছে কি নাই, থাকলেও কোন বিভক্তি। হুম। চোখে দেখা গেলে তার কথাই নাই। আচ্ছা, এরপরে আসি যে এখানে যেমন বলছে যে হামিদ বই পড়ে, তাহলে কে বই পড়ে, হামিদ। তাহলে কে দ্বারা বোঝালে আমরা, সেটা হচ্ছে কর্তৃকারক। এখন কোন বিভক্তি, হামিদ তো ফুল নাম, এটা শূন্য বিভক্তি। অর্থ অনর্থ ঘটায়, কে ঘটায়, অর্থ ঘটায়, তাহলে অর্থ হচ্ছে এখানে আপনার কি, কর্তৃকারক। এক যে ছিল রাজা, কে ছিল, রাজা ছিল। ঠিক আছে, তাহলে এখানে রাজা কর্তৃকারক। গুণহীন চিরদিন থাকে পরাধীন। হুম। যার গুণ নাই সে সারা জীবন পরাধীন থাকে। তাহলে এখানে কে পরাধীন থাকে, গুণহীন। তাহলে এখানে কে দ্বারা বোঝাচ্ছে, সুতরাং কে এটা হচ্ছে কর্তৃকারক। এবং এগুলোর সাথে কিন্তু কোনো বিভক্তি নাই, দেখেন। এবং চাঁদ বুঝি তা জানে। হুম। কে জানে, জানেটাকে চাঁদ, তাহলে চাঁদ হচ্ছে কর্তৃকারক। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তাহলে পাখি সব করে রব, রব কে করে, পাখি করে, তাহলে পাখি হচ্ছে কর্তৃকারক। হ্যাঁ। মানুষ ভাবে এক, হয় আর এক, তাহলে মানুষ হচ্ছে, ভাবছে কে, মানুষ, তো যে ভাবে সে কর্তৃকারক। আচ্ছা, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। গরুর পাল কে নিয়ে যাচ্ছে, রাখাল নিয়ে যাচ্ছে,
তো সুতরাং রাখাল হচ্ছে কর্তৃকারক। বুঝছেন বিষয়টা কি? এবং রাখালের সাথে কিন্তু কোনো বিভক্তি নাই। আচ্ছা, কোকিল ডাকে, ডাকে কে? কোকিল, কোকিল হচ্ছে কর্তৃকারক। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। হ্যাঁ, তাহলে এখানে চুরি করে মানে কে? কে চুরি? চুরির কাজটা করতেছে রাজার হস্ত, মানে রাজার যে হ্যান্ডস থাকে। হুম, আপনার হচ্ছে রাজার মানে আপনার রাজ্য চালানোর জন্য যে হ্যান্ডস গুলো থাকে, মন্ত্রী, এমপি, পুলিশ, এদেরকে বলা হয় রাজার হস্ত। তো রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো সমস্ত কাঙাল যা আছে এদের ধন টন চুরি করার দায়িত্ব হচ্ছে রাজার হস্ত। হুম, তো এই যে কে করে? রাজার হস্তে। সুতরাং রাজার হস্ত এখানে কি? কর্তৃকারক। পুলিশ চোর ধরেছে, কে ধরেছে? পুলিশ, পুলিশ কর্তৃকারক। চোদ্ধাবন, চোদ্ধাবান লভে জ্ঞান অন্য কভু নয়। হ্যাঁ, তাহলে জ্ঞান লাভ করবে কে? লাভ করবে শ্রদ্ধাবান। যার শ্রদ্ধা আছে সে জ্ঞান লাভ করবে, যার শ্রদ্ধা নাই তার কোনো জ্ঞান লাভের কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এবার হচ্ছে গৃহহীন চিরদিন থাকে পরাধীন, মানে যার গৃহ নেই সে পরাধীন থাকে সারা জীবন। ঠিক আছে। জেলে ভাই মাছ ধরে মেঘেরও ছায়ায়। হ্যাঁ, মাছটা কে ধরে? জেলে ভাই। তাহলে জেলেটা হচ্ছে এখানে কর্তৃকারক। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। হুম, তাহলে কে আসবে? বা কি হচ্ছে এখানে? পরীক্ষা আসবে। এখন পরীক্ষা তো আপনার এখানে বলতে পারছে স্যার পরীক্ষা তার কে হয় না, কে তো হচ্ছে মানে মানুষকে বোঝানো হয় বা কারা মানুষকে বোঝানো হয়, কিন্তু এটা হচ্ছে আপনার বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট মানে ব্যাপারটা কি? হোয়েন এক্সাম কামস, হ্যাঁ, বা হোয়েন এক্সাম অ্যাপিয়ার্স। এক্সামটা বাক্যের সাবজেক্ট হয়ে যাচ্ছে। হুম, পার্সনিফিকেশনের ব্যাপারটা এখানে আসছে যে পরীক্ষাটাকে আমরা পার্সন মনে করবো এখানে। হ্যাঁ, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। হুম, আচ্ছা, মুষলধারে বৃষ্টি পড়ছে, কি পড়ছে? বৃষ্টি পড়ছে। এখন এইটা অনেক সময় যদি আপনি কিতে চলে যান তাহলে কিন্তু কর্মকারক হয়। এইটা একটু কনফিউশন আছে। হ্যাঁ, এটা একটু মানে দেখায় মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন এটা অনেক বই আছে যে এটা কর্মকারক, কিন্তু এটা আমার হিসাবে হচ্ছে কর্তৃকারক হবে। যেমন বাক্যে যখন আপনি সাবজেক্ট হিসাব করবেন, যে যেমন আমরা হচ্ছে এইভাবে লিখি, ইট ইজ রেনিং। ইংলিশে যদি লিখি তাহলে ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, তাই না? ক্যাটস অ্যান্ড ডগস। আচ্ছা, এই বাক্যের আসলে মূল সাবজেক্ট কিন্তু আসলে আপনার বৃষ্টি পড়া। হ্যাঁ, মানে রেনিংটাকে আমরা মানে এটা ইন্ট্রোডাক্টরি ইট বলে, যখন বাক্য লেখার সুযোগ ইয়ে হয় না তখন হচ্ছে আমরা ইট দিয়ে শুরু করি। তো তার মানে ওইটা যে এক্স্যাক্টলি সাবজেক্ট হয়ে যায় ঘটনাটা তা না। যখন কোনো বাক্য ইট দুই প্রকারে হয়, একটা হচ্ছে প্রোনাউন হিসাবে বসে, একটা হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি হিসাবে বসে। তো এটা ইন্ট্রোডাক্টরি, এটার কোনো তেমন কোনো কাজ নাই। কারণ এর আগে তার কোনো নাউন নাই। এই জন্য রেনিংটাকে এখানে বাক্যের সাবজেক্ট ধরতে হবে। তো সেই ক্ষেত্রে এটা কর্তৃকারক হবে। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখন মনে হতে পারে যে কি পড়ছে, কি দ্বারা প্রশ্ন করতেছে। আসলে কি দ্বারা প্রশ্ন করা না, এখানে বৃষ্টিটা সাবজেক্ট হিসাবে হচ্ছে। হ্যাঁ, এবারে দ্বিতীয় বিভক্তিতে আসি। যেমন বশিরকে যেতে হবে, এখানে দেখেন দ্বিতীয় বিভক্তি, কে যাবে? বশির যাবে। তাহলে হচ্ছে বশিরের সাথে কে যুক্ত আছে, তাহলে কে আছে মানে এটা দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মানুষকে মানুষ হতে হয়, তাহলে এখানে কে যুক্ত আছে? সকলকে মরতে হবে, কে যুক্ত আছে? আমাকে যেতে হবে। এখানে এটা নিয়ে অনেকে আবার প্রশ্ন করে যে স্যার আমাকে তো এখানে তো কোনো বিভক্তি থাকার কথা না। হ্যাঁ, এটা তো এখানে আমাকে এটাতে পুরা শব্দ, এখানে আবার দ্বিতীয় বিভক্তি কি হলো? তাই এখানে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। আমাকে হচ্ছে প্রথমে আমা, হ্যাঁ, আমা আর কে কে আলাদা করি। এখন কি মনে হচ্ছে, এই শব্দ কি ঠিক আছে? আমা, আমা শব্দটা কি ঠিক আছে? আপনাদের যদি মনে হয় যে না শব্দ ঠিকই লাগতেছে তাহলে বিভক্তি নাই। আহ, না, তাহলে হচ্ছে কি বিভক্তি, মানে কে বাদ দেওয়ার পরে যদি শব্দ ঠিক থাকে তাহলে কে বিভক্তি, আর যদি শব্দ ঠিক না থাকে তাহলে বিভক্তি আপনার নাই। এখন বলেন দেখি আমারটাকে কি মনে হচ্ছে, শব্দ ঠিক আছে এখানে? নজরুল বলতেছে না। হাই হাই, তো কি হলো তাহলে? এ মহাবিপদ। নোমেয়ার বলছে ঠিক আছে, শারমিনও বলছে নাই। নজরুল কি মনে হলো, ঠিক নাই কেন মনে হলো আপনার? স্যার আমাদের তো কিছু বোঝাচ্ছে না।
আহ, র হইতে হবে বাবা, আমাকে হইলে পুরোটা শব্দ আমাকে বোঝায়, না না আমা দিয়ে তো আমাকে। না না বোঝায় 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 এইটাতে আমাদের একটা ভুল হয়, এই ভুলের কারণে এটা আমরা বেশিরভাগই শূন্য বিভক্তি দাগাই। হ্যাঁ, আমি যেমন আরেকটা উদাহরণ দেই আপনার, যেমন এখানে যদি ধরেন আমার সাথে আপনি যদি র লাগান তাহলে কি হবে আমার। হ্যাঁ, যদি আমার সাথে আপনি যদি হচ্ছে দের লাগান তাহলে কি হবে আমাদের। হ্যাঁ, তারপরে যদি আমার সাথে দিগের লাগান তাহলে আমাদিগের, নাকি? হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা কি? তার মানে হচ্ছে আমার সাথে অনেক বিভক্তি যুক্ত হতে পারে, আমাদের, আমাকে, আমার, হ্যাঁ, আমাদিগের, অনেকগুলো হতে পারে। তার মানে আমার একটা শব্দ, আমার একটা মূল শব্দ। হ্যাঁ, যেমন আপনার একটা কবিতা আছে, কবিতা দেখতে পারেন যে আমা হতে এ কার্য হবে না। হ্যাঁ, তো এখানে আমাটা কে, আমাটা মানে আমি। হ্যাঁ, এই আমাটা হচ্ছে মূল শব্দ, আমা একটা শব্দ আছে, এটার হচ্ছে এটা সহজ ইংরেজি হচ্ছে আই। হ্যাঁ, বা হচ্ছে এটাকে আপনি বলতে পারেন এক প্রকার মাইসেলফ। হ্যাঁ, মাইসেলফ। বুঝতে পারছেন, এই আমা একটা হচ্ছে মূল শব্দ আছে, এটা আমাদের ভুল হয়, এটা খেয়াল করতে হবে। যেমন আমার, আমার, হ্যাঁ, বা আমাদের আছে। হ্যাঁ, বা কবিতাতেও দেখবেন আছে এরকম। ঠিক আছে। হ্যাঁ, আমা আমা বিনে এ সংসারে এরকম একটা গান আছে দেখবেন। হ্যাঁ, তোমা বিনা এ সংসারে, আমা বিনা এ একটা গান আছে। তার মানে আমা তোমা এগুলো হচ্ছে মূল শব্দ, এগুলোর সাথে বিভক্তি হয়। যেমন তোমাটাও কিন্তু মূল শব্দ। হ্যাঁ, তোমা, তাহলে তোমার সাথে র যুক্ত হয়, তোমার সাথে হচ্ছে কি কে যুক্ত হয়। ঠিক আছে, তোমার সাথে দের যুক্ত হয়, তার মানে তোমাটা কি মূল শব্দ। বুঝতে পারছেন, তোমাদের। তাহলে এখানে আমাটা মূল শব্দের সাথে কে যুক্ত হয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সাবধান, ভুল হবে। তাকে দিয়ে কিছু হবে না। হুম, এখন যদি বলে তা, তো তা তো মূল শব্দ না। হ্যাঁ, তাও এখানে একটা মূল শব্দ। যেমন তাদের, হ্যাঁ, দের যুক্ত হয়। যখন আপনি বিভিন্ন বিভক্তি যুক্ত করতে পারবেন একটার সাথে, তখন বুঝবেন যে ওটা মূল শব্দ। হ্যাঁ, যেমন তাদের, তাকে, তারপরে তাহাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের আছে। সুতরাং এখানে কি এটা দ্বিতীয় বিভক্তি হবে, এটা একটা ভুল হয় অনেক সময়। তো এটা একটা মার্কিং করবেন, এগুলো দেখবেন যে কোথায় ভুল হচ্ছে। এবার কর্তৃকারকে তৃতীয় বিভক্তি কথায় আছে, যেমন ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। আচ্ছা, তাহলে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা কে রচনা করলো? ফেরদৌসী। ফেরদৌসী কর্তৃক দ্বারা দিয়ে, মানে ফেরদৌসী হচ্ছে এখানে কর্তৃকারক। এখন কোন বিভক্তি? মানে দ্বারা দিয়া কর্তৃক থাকলে তৃতীয় বিভক্তি, তাই না? এখন আবার দেখেন এটার নিচে দাগ নাই, মানে কর্তৃকের নিচে দাগ নাই। তো দাগ না থাকলে এখন কি সমস্যা? দাগ থাকতেও পারে, নাও পারে। হ্যাঁ, যখন কিছু এখানে যেমন বিভক্তি গুলো দেখেন, যেমন সকলকে, হুম, সকলকে, ঠিক আছে, সকলকে টোটালটা নিচে দাগ দিয়ে দিছে, তখন আমরা বুঝতেছি যে এটা আসলে আপনার কি দ্বিতীয় বিভক্তি। কিন্তু এখানে ফেরদৌসীর নিচে দাগ দেওয়া আছে, অনেকে বলতে পারে তো কর্তৃকের নিচে তার দাগ নাই, তাহলে আমরা তৃতীয় বিভক্তি ধরবো কেন? আমরা ফেরদৌসী যেহেতু আছে, সুতরাং সেটা শূন্য বিভক্তি ধরবো। এটা সম্পূর্ণ বানোয়াট কথা। অনেক বই দেখবেন এইভাবে লেখাও আছে, এটা কোনোভাবে সাপোর্ট করার মতো বিষয় না। কারণ কি, বিভক্তি সবসময় একসাথে থাকবে, বিভক্তি সবসময় একসাথে লেগে থাকবে। যেমন সকলকে, হ্যাঁ, সকলকে, যেমন তাকে, তাহলে কে এর সাথে লেগে থাকবে। আপনি কি এভাবে লিখতে পারবেন? তা আর কে এভাবে লিখতে পারবেন? দেখতে খারাপ দেখা যাবে। কিন্তু এইটা আপনার আলাদা করে লিখলে খারাপ দেখা যাচ্ছে না, বরঞ্চ একসাথে লিখলে খারাপ দেখা যাচ্ছে। যেমন ফের দোষী, তারপরে কর্তৃক। এবার বলেন থেকে আগেরটা ভালো না পরেরটা ভালো? এটা কি হয় একসাথে? কি এটা সম্ভব? মানে আমি তো, আমার মূল কথা হচ্ছে বিভক্তি তো একসাথে লেগে থাকতে হবে, তাই না? বিভক্তি তো আলাদা হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু যখন বড় ওয়ার্ড হয় তখন বিভক্তিটাকে বাংলাতে টাইপোগ্রাফিতে আলাদা করে লেখে। আলাদা করে লেখা মানে যে এইটা অন্য বিভক্তি বোঝাচ্ছে তা না, এইটার দাগটা আসলে এই পর্যন্তই আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে এর সাথেটাই করতে হবে, দাগ থাক বা না থাক, আপনার দ্বারা দিয়া করতে এগুলা যখন বিভক্তি থাকবে তখন আপনি ওইটা ওই হিসাবে চিন্তা করবেন। ঠিক আছে, যে তৃতীয় বিভক্তি, এটার জন্য আবার মানে বেশি, মানে অতটা ভাবার দরকার নেই। হ্যাঁ, যেমন রাম কর্তৃক রাবণ বধ হয়েছে, এখানে তাহলে কে বধ করলো? রাম। হ্যাঁ, তাহলে কর্তৃকটা হচ্ছে এর সাথে আছে তৃতীয় বিভক্তি। ঠিক আছে, এবার পঞ্চমী বিভক্তি থাকে, এই যে পঞ্চমী বিভক্তি আছে, আমা হতে এ কার্য হবে না সাধন। এই যে নজরুলের দেখেন আমা চলে আসছে। হ্যাঁ, এটা অবশ্য এখানে দেখেন আমা
আপনার মানে মূল শব্দ কিন্তু, হ্যাঁ। তাহলে হতে থেকে চেয়ে মানে পঞ্চমী বিভক্তি। হুম। ষষ্ঠী বিভক্তিতে আসি, আমার খাওয়া হলো না। এবার দেখেন আমার সাথে র যুক্ত হয়েছে, তার মানে এবার ষষ্ঠী বিভক্তি। তাহলে আমার যে একটা মূল শব্দ, এটা প্রমাণ করা গেল, হ্যাঁ। তারপর আমার যাওয়া হয়নি, তাহলে এখানে র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, এইটা সেদিন আমাকে ইউটিউবে একজন প্রশ্ন করছে যে আমার তো স্যার শূন্য বিভক্তি হবে, আপনি ষষ্ঠী বিভক্তি দিচ্ছেন কেন? কিন্তু না, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি হবে, যে যাই বলুক। আচ্ছা, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানে। হুম। তাহলে এখানে আমার র ষষ্ঠী বিভক্তি। সাপের হাসি বেঁধেছিল। হুম। এইটা হাসিটা কার? সাপের, মানে এটা আপনার আহ, এটাকে বলে সম্বন্ধ। হ্যাঁ, সম্বন্ধ, কর্তৃ সম্বন্ধ, মানে এই হাসিটা কার? হাসির মালিককে, সাপ। ঠিক আছে, তাহলে এটা কর্তৃকারক। এরপর আসি সপ্তমী বিভক্তি। গরুতে দুধ দেয়, তে আছে বিভক্তি। দুধটা কে দিচ্ছে? গরু। গরু সপ্তমী বিভক্তি। ঘোড়ায় গাড়ি টানে, গে টানে গাড়ি, ঘোড়া। বাঘে মহিষে লড়াই বাঁধিয়েছে, কে লড়াই বাঁধলো? বাঘ আর মহিষ, তার সাথে এ যুক্ত আছে। গায়ে মানে না আপনি মোড়ল। গ্রামের লোক, গায়ে মানে হচ্ছে গ্রামের লোক। গ্রামের লোকজন যারা আছে তারা মানে না, কিন্তু সে মোড়ল সেজে বসে আছে, তাহলে এ যুক্ত আছে। বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে, মানে বাপও জিজ্ঞেস করে না, মাও আর আদর্শ বাগ করতেছে না। হ্যাঁ। হচ্ছে, তাহলে এখানে আহ, বাপ এ আর মা এ, হ্যাঁ, দুইটার সাথে এ যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আপনার পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? ধানটা কে খেলো? ধান খাইছে হচ্ছে বুলবুলি। তাহলে যেহেতু বুলবুলি ধান খাইছে, হুম, সেহেতু হচ্ছে এটা তে আছে সপ্তমীতে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। হুম। রাজায় রাজায় লড়াই, উলু খাগড়ার পানান্ত। হ্যাঁ, তাহলে লড়াইটা কার কার? রাজায় আর রাজায়। ঠিক আছে। তাহলে লড়াই, লড়াই করতেছে কি? রাজা রাজা। আর উলু খাগড়া মানে হচ্ছে কি? মিলিটারি। হ্যাঁ, যারা সৈন্য আছে, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ মনে হয় লাগবে দু একদিনের মধ্যে। এরকম রাজায় রাজায় লড়াই হবে, মাঝখানে উলু খাগড়ার রণান্ত হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, পাছে লোক কিছু বলে। হ্যাঁ, তাহলে কে বলে? পাছে লোক। এইটা আসলে এক প্রকার অ্যাডভার্ব হয়, মানে অধিকরণ ইয়েতে যায়, তবে অধিকরণ সম্মতির সাথে মিলে না, এটা কর্তৃকারকে দিবেন। গাধাই পাকা কলা খায়, হ্যাঁ, গরুতে ঘাস খায়, চোরে না শুনে ধর্মের কাহিনী। কে শুনবে না? চোর। তাহলে চোরের সাথে এ যুক্ত আছে। রতনে রতন চিনে। হুম। কে চিনবে? রতন। রতনটা হচ্ছে তাহলে করতে হবে। পণ্ডিতে পণ্ডিতে চলে লড়াই, দশে মিলে করি কাজ। দশে মানে 10 জন মানুষ, 10 জন মানুষ মিলে কাজ করবে। হুম। আচ্ছা, চণ্ডীদাসে কহ কয় শোনো পরিচয়। তাহলে কে বলছে এখানে? চণ্ডীদাস। তাহলে চণ্ডীদাসের সাথে এ যুক্ত আছে, সুতরাং এটা টাকায় টাকা আনে। কে টাকা আনে? আনার কাজটা করে হচ্ছে টাকা। হ্যাঁ, তাই যেহেতু এখানে টাকা করছে, তাই এটা করতে পারো। অন্ধজনে বদ্ধ করে, দিবারাত্রি কষ্ট করে। তাহলে কষ্টটা কে করে? অন্ধজন। তাহলে অন্ধজন হচ্ছে এখানে করতে পারো। ভাই ভাই বেশ মিল। তাহলে মিলটা মানে মিলের সাবজেক্ট কে এখানে? ভাই। হুম। এই তো, বুঝতে পারছেন? এই হচ্ছে কর্তৃকার। কর্তৃকার কি উদাহরণগুলো পড়লে কমন পড়ে, অসুবিধা নেই। হুম। এরপরে হচ্ছে আসেন হচ্ছে কর্মকারকে আসি। হুম। কর্মকারকে এখানে বলছে কি যে কর্মকারক মানে হচ্ছে অবজেক্ট। বাক্যের অবজেক্ট যদি আপনি বোঝেন তাহলে হবে। ক্রিয়াকে যখন আপনি হচ্ছে প্রশ্ন করবেন, আহ, হচ্ছে কি দিয়ে, হ্যাঁ, কি দিয়ে বা কাকে, মানে হচ্ছে দিয়ে কাকে বা কি দিয়ে, তাহলেই আপনি উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে। যেমন প্রিয়া ফুল তুলছে, কি তুলছে? ফুল। তাহলে ফুলের নিচে দাগ আছে, ফুল হচ্ছে কর্মকারক। হ্যাঁ, তো এই কর্ম 4 ধরনের আছে। একটা হচ্ছে প্রযোজক, একটা সমাধাতুস, একটা হচ্ছে উদ্দেশ্য বিদেহ। তো প্রযোজক কর্মটা কি? যেমন একজন আরেকজনকে দিয়ে কাজটা করাবে, যেমন ছেলেটিকে বিছানায় শোয়াও। তার মানে ছেলেটা শোবে কিন্তু আরেকজন হেল্প করবে, তাই না? তো এই শোয়াওটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, তার কর্ম হচ্ছে ছেলেটা। সমধাতুস কর্ম হচ্ছে যখন অবজেক্ট এবং ভার্ব মানে ক্রিয়া এবং কর্ম একই ধাতু হবে, তখন সেটাকে বলে সমধাতু। যেমন বেশ এক ঘুম ঘুমিয়েছি, তাহলে ঘুম আর ঘুমিয়েছি একই কথা, হ্যাঁ। তারপরে আছে যে হচ্ছে সে এমন চাল চেলেছে, চাল আর চালা দুইটা একই ধাতু। যখন একই ধাতু হবে তখন সেটা হবে সমধাতুস কর্ম। আর উদ্দেশ্য আর বিধেয় কর্ম কি?
যাকে উদ্দেশ্য করে আমরা বলবো সেটা উদ্দেশ্য কর্ম, আর আহ, হচ্ছে যা বলবো সেটা হচ্ছে বিধেয় কর্ম। মানে কি? যেমন দুধকে আমরা দুগ্ধ বলি, তাহলে আমরা দুধকে বলতেছি দুগ্ধ, তাহলে কাকে বলতেছি? দুধকে। দুগ্ধ হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর কি বলতেছি? দুগ্ধ। দুগ্ধ হচ্ছে বিধেয় কর্ম। ঠিক আছে? হ্যাঁ, এই। আচ্ছা, এরপরে আমরা তাহলে কর্মকারকের বিভক্তির হিসাব দেখি। যেমন এমন ছেলে আর দেখিনি, কি দেখেনি? ছেলে। তাহলে ছেলেটা হচ্ছে কর্মকারক। কপল ভাসিয়া গেল নয়নের জলে। কি ভাসিয়া গেল? কপল। হ্যাঁ, কপল মানে হচ্ছে কি? গাল, মানে গন্ডদেশ, গাল থেকে গলা পর্যন্ত যেটা, নয়নের জলে। ঠিক আছে? তার মানে কান্না করলে তখন কপল ভাসিয়া যায় নয়নের জলে। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে বাজনা বাজে। হুম। আচ্ছা, কি বাজে? বাজনা বাজে। এইটার একটু বিতর্ক আছে সাবজেক্ট হিসাবে, অনেক সময় কর্তৃকারকে থাকতে পারে। তবে আপনি কর্মকারক দিতে পারেন। খালেদ বই পড়ে। কি পড়ে? বই পড়ে। বই তাহলে এখানে কর্মকার। আমি বই পড়ি, বই কর্মকার। শুক্রবার স্কুল বন্ধ। কি বন্ধ? স্কুল। ঠিক আছে? ডাক্তার ডাকো, তাহলে এটা আসে পরীক্ষায় খুবই। কাকে ডাকবে? ডাক্তার। যে ডাকবে সে কর্তৃকারক, কিন্তু যাকে ডাকবে সে কর্মকারক। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? তারপরে আছে কি যে আমার গানের মালা আমি করব কারে দান, কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গান। তো এখানে কি দান করব? হ্যাঁ, গানের মালা। মালা দান করব। তো কি দ্বারা প্রশ্ন করলে সেটা হবে হচ্ছে আপনার কর্তৃকারক। ওকে। এরপরে আসি, ছেলেরা ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। হ্যাঁ। তো এইটা নিয়ে একটু কনফিউশন আছে, সেটা একটু হচ্ছে দেখায়। ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে কি খেলে? ক্রিকেট খেলে। ক্রিকেটটা হচ্ছে কর্মকার। অনেক সময় দেখবেন যে ছেলেরা হচ্ছে বল খেলে, এরকম থাকে। ছেলেরা কি? বল খেলে। বল খেলে। আবার অনেক জায়গায় থাকবে, দেখবেন যে ছেলেরা ফুটবল খেলে। ফুটবল খেলে। হ্যাঁ, এই দুটার মধ্যে একটু তফাৎ আছে। হ্যাঁ, যে ছেলেরা হচ্ছে আপনার আহ, মানে বল খেলে আর ফুটবল খেলে, এই দুটার মধ্যে তফাৎ কি? মানে বল দ্বারা খেলা যায়। হ্যাঁ, যেমন বল দ্বারা ক্রিকেট খেলা যায়, বল দ্বারা ফুটবল খেলা যায়, বল দ্বারা হকি খেলা যায়, বল দ্বারা ভলিবল খেলা যায়। তো এখানে আসলে বল খেলা মানে এই বলটা হচ্ছে খেলার উপকরণ, বা এটা হচ্ছে খেলার উপকরণ, তার মানে তখন হচ্ছে এটা করণ কারক। কিন্তু যদি বলে ফুটবল খেলে, তাহলে কি খেলে? ফুটবল, তখন কর্মকারক। বুঝছেন? তার মানে আমরা এটাকে যদি এইভাবে লিখতে পারতাম বাক্যটা, যে ছেলেরা বল দ্বারা ফুটবল খেলে। বুঝতে পারছেন কথা? ছেলেরা কি? বল দ্বারা ফুটবল খেলে। তাহলে বল দ্বারা ফুটবল খেললে তখন আমরা বলটা হবে করণকারক, কিন্তু ফুটবলটা হবে কর্মকারক। বুঝতে পারছেন কথা কি? যেমন বল দ্বারা ক্রিকেট খেলে, তাহলে বলটা হচ্ছে এখানে করণ, আর ক্রিকেটটা হচ্ছে কর্ম। যদি আপনাকে শুধু বলে ছেলেরা বল খেলে, তাহলে বল হচ্ছে কি? করণকারক। হ্যাঁ, এই। আচ্ছা, এরপরে আসি পরেরটাতে। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? কি দিব? ঔষধ। তাহলে ওষুধটা হচ্ছে আপনার এখানে উম, কারক পড়ায় তারক ঠাকুর। কি পড়ায়? কারক পড়ায়। তাহলে কারকটা হচ্ছে এখানে কর্মকারক। যদি তারকের নিচে দাগ থাকতো তাহলে কিন্তু কর্তৃকারক হতো। হ্যাঁ, আমার ভাত খাওয়া হলো না। কি খাওয়া হলো না? ভাত। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই। হুম। তাহলে হচ্ছে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই। কি ছিল? ভুঁই ছিল। ভুঁই মানে জমি। হ্যাঁ। তাহলে এটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, আপনারা পড়ছেন নাকি? কবিতা, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই। হুম। এটা খুব বিখ্যাত একটা কবিতা, পড়তে পারে। আচ্ছা, এরপরে আসি পরটাতে। চিত্ত যেতা ভয় শুনি উচ্চ সেতার শির। হ্যাঁ, চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ সেতার শির।
তাহলে চিত্ত, চিত্ত শব্দে মানে কি কি ভয় শূন্য? চিত্ত ভয় শূন্য। তাহলে চিত্ত যেটা ভয় শূন্য, সেখানে কি হবে? উচ্চ্বসিত তাহলে কি ভয় শূন্য? চিত্ত, চিত্তটা হচ্ছে কর্মকারক। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে বলছে কি চাহিনা করিতে বাদ প্রতিবাদ। চাহিনা করিতে বাদ প্রতিবাদ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি করিতে চায় না? বাদ প্রতিবাদ। ঠিক আছে, এই কবিতা আপনারা পড়ছেন? এ ধরার মাঝে তুলিয়া নিনাদ, চাহিনা করিতে বাদ প্রতিবাদ। এটা আমাদের এই যে আহ, মানে ইয়ে ছিল, কি জানি ওটা কবিতা ছিল, ভুলে তো গেলাম। সোনার তরী। সোনার তরী আপনারা পড়ছিলেন কখনো? হুম, সোনার তরীতে রবীন্দ্রনাথ বলছিল, শ্যামলা বিপুলা এ ধরার পানে, চেহে দেখি আমি মুগ্ধ নয়নে, সমস্ত প্রাণে কেন যে কে জানে ভরে আসে আখি জল। হুম, বহু মানবের প্রেম দিয়ে ঢাকা, বহু দিবসের সুখে দুঃখে আঁকা, লক্ষ যুগের সঙ্গীতে মাখা সুন্দর ধরাতল, এ ধরার মাঝে তুলিয়া নিনাদ, চাহিনে করিতে বাদ প্রতিবাদ। হুম, যে কদিন আসি মানুষের স্বাদ মেটাবো আপন মনে, যার যাহা আছে তার থাক তাই, কারো অধিকতর যেতে নাহি চাই, শান্তিতে যদি থাকিবারে পাই একটি নিভৃত কোণে। হ্যাঁ, মনে আছে কি কবিতা আপনাদের? সোনার তরী কবিতা মনে হয় ইয়াতে ছিল। তো এখানে রবীন্দ্রনাথে বলছে যে এই মানে ধরার মাঝে তুলিয়া নিনাদ, চাহিনা করিতে বাদ প্রতিবাদ। তো বাদ প্রতিবাদ কারোর সাথে গন্ডগোল ফ্যাসাদে যাইতে চায় না। যে কয়দিন আসি মানুষের আহ উপকার করলে পারলে করব, না পারলে আর করার দরকার নাই। মানুষ যে যত বড় কিছু হোক হোক, আমি মানে কারো থেকে বড় কিছু হতে চায় না। হ্যাঁ, কারো অধিকতর যেতে নাহি চাই, মানে কারো থেকে আর বড় কিছু হওয়ার আমার ইচ্ছা নেই, শান্তিতে যদি থাকিবারে পাই একটি নিভৃত কোণে। হ্যাঁ, তাহলেই খুশি, মানে শান্তিতে একটু আরামে বসবাস করবে। চিন্তা করছেন কত সুন্দর মানে কথাবার্তা। হ্যাঁ, উম, তো এটা এইখানে বলছে চাই না করিতে বাদ প্রতিবাদ। কি চায় না? তাহলে বাদ প্রতিবাদ করতে চায় না, সুতরাং বাদ প্রতিবাদটা হচ্ছে আপনার প্রাণপণে চেষ্টা করো। কি করব? চেষ্টা। বাজিলো কাহার বিনা। হুম, কি বাজলো? বিনা বাজলো। তাহলে বিনাটা হচ্ছে আমাকে রিয়া বাগানে ফুল তুলছে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। হ্যাঁ, তাহলে কি হোক? জন্ম, কি হোক? কর্ম। তাহলে জন্ম কর্ম উভয়ই কর্মকারক। ধৈর্য ধরো বাঁধো বুক। হ্যাঁ, কি ধরবো? ধৈর্য। তাহলে ধৈর্যটা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন বাইব না মোর খেয়া তরি এই ঘাটে, নাকি? হ্যাঁ, তাহলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, কি পড়বে না? চিহ্ন। তাহলে চিহ্নটা এখানে মশা মারতে কামান দাগা। কি মারবেন আপনি? মশা। কর্ম। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। কি লিখেছেন? গীতাঞ্জলি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া গেলে কর্মকারক। রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, সুরাহা পেলাম না, তাহলে কি পড়লাম? রবীন্দ্রনাথ পড়লাম। সে রোজ সকালে এক প্লেট ভাত খায়, তাহলে এক প্লেট ভাতটা হচ্ছে এখানে কর্মকারক। অল্প বিদ্যা ভয়ঙ্করী। কি ভয়ঙ্করী? অল্প বিদ্যা। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আপনি যদি পান, তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তাই না? ওই দেখা যায় তাল গাছ। হ্যাঁ, কি দেখা যায়? তাল গাছ দেখা যায়। কবির অমর সৃষ্টি। আপনার কবিতার ভিতরে খুব যে গূঢ় মিনিং আছে তা নাই, কিন্তু দেখেন এই কবিতা বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষ, মানে যার বয়স 5 বছর হয়েছে সে থেকে যার বয়স 100 জীবিত অবস্থায়, বাংলাদেশের এমন কেউ নাই যে এই কবিতা শোনেনি বা জানে না, আমার মনে হয়।
তো একটা মানুষ কতটা প্রভাবশালী হলে এরকম একটা সুন্দর মানে আইডিয়া সৃষ্টি করতে পারে। অনেক বড় বড় কবি আছে, কিন্তু রবীন্দ্রনাথের কয়টা কবিতা মানুষ জানে, তাই না? কিন্তু দেখেন এই মানে কবিতাটা মানে আপনার এত সুন্দর একটা ইয়ে হয়েছে যে মানুষের আহ, মানে সবার মুখে মুখে, হ্যাঁ, যে এই কবিতাটা থাকবেই। ঠিক আছে, সবাই জানে এটা। যে একজন কবির এটা আসলে সফলতা, হ্যাঁ, যে তার ভাগ্য এটা। খান মোহাম্মদ মঈনুদ্দিন, উনার নাম কিন্তু 90% মানুষ জানে না। আচ্ছা, এরপরে কাননে কুসুমকলি সকলি ফুটিল। কি ফুটিল? কুসুমকলি। কুসুমকলি মানে ফুল। তাহলে এখানে কুসুমকলিটা হচ্ছে কি কর্মকার। আবার কি কাননে কোথায় পড়লো? কানন। কাননটা কি? একটা বাগান। তাহলে বাগান যদি কানন নিচে দাগ থাকে তাহলে কিন্তু অধিকরণ কারক হবে। ওকে। আচ্ছা, কোথায় সে ছায়া সখী, কোথায় সে জল। কোথায় সে কি? ছায়া। তাহলে ছায়াটা হচ্ছে কর্ম। কষ্ট না করলে কেষ্ট মেলে না। কি করতে হবে? কষ্ট। তাহলে এখানে আপনার হচ্ছে কর্মকারক। হ্যাঁ, এবারের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম। কিসের সংগ্রাম? দেশ গড়ার। হুম। তো এখানে কি সংগ্রাম? দেশ গড়ার। দেশ গড়ারটা হচ্ছে কর্ম। আমারও স্বপন আধো জাগরণ। আমার কি স্বপন? স্বপন। তাহলে এটা কর্মকারক। ওকে। টাকায় টাকা আনে, এটা নিয়ে আগে একটা ছিল, ওখানে আবার একবার দেখলাম কর্তৃকারক, এখানে আবার কর্মকারক না। এই প্রথম টাকাটা হচ্ছে এটা কর্তৃকারক, আর পরের টাকাটা হচ্ছে কি কর্মকারক। ওকে। কারণ এই টাকাটা আনবে, তাহলে এটা হচ্ছে আমাদের কর্মকারক, এটা হচ্ছে করতে হবে। দাগটা কার নিচে আছে খেয়াল করতে হবে। আচ্ছা, এই আহ, আমাদের এই যে দ্বিতীয় বিভক্তি আছে, এখান থেকে আমরা কালকে নয় শুরু করি। হ্যাঁ, আজকে টাইম শেষ হয়ে গেছে, তো আজকে আর না করি।